নমস্কার, সকলকে স্বাগত এখনকার বিশেষ অনুষ্ঠানে। আর ঠিক বিকেল 5টা মানেই আপনারা জানেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের প্রোগ্রাম। বিকেল 5টা থেকে 6টা, রাত 10টা থেকে 11টা এবং সকালবেলা সকাল 8:30 থেকে 9:30, 3 ঘন্টা প্রতিদিন আমাদের এনবিপির প্রোগ্রাম চলে। সোনার বাংলা টিভি চ্যানেলে ফেসবুক লাইভ, ইউটিউব লাইভ হচ্ছে। ফেসবুক ইউটিউবে প্রোগ্রাম থাকবে, বারবার দেখতে পারবেন, সার্চ করলেই পাবেন। ডক্টরসদের ইনফরমেশন ঘরে বসে পাওয়া প্রাপ্তিযোগ আমাদের। আমরা নানান রোগ ব্যাধিতে ঘরে ঘরে ভুগছি, কিন্তু মানুষ কেউ বলতে পারবেন না আজকে যে একটা ঘর দেখাতে পারবেন না আমাকে যে কেউ না কেউ রোগে নেই, মানে সবাই সুস্থ। বাড়িতে 3 জন 4 জন 5 জন 6 জন মেম্বার সবাই সুস্থ আছে, কিছু না কিছু আছেই রোগ ব্যাধি। এমনই এখন পরিস্থিতি, পরিবেশ আমাদের। তো আমাদের এর সাথেই লড়াই করে বেঁচে থাকতে হবে, সুন্দরভাবে সুস্থভাবে বেঁচে থাকতে হবে। তারই নাম তো জীবন। লাইফ ইজ এ স্ট্রাগল, আমরা সবাই জানি। তো এই মেডিকেলি আমরা অনেক কিছু ইনফরমেশন গ্যাদার করি আমাদের এনবিপির প্রোগ্রাম থেকে। আপনারা সবাই সঙ্গে আছেন, লাইভ ফোন ইন, যেহেতু আপনারা ফোনেও আসতে পারবেন। যে যেখান থেকেই দেখুন না কেন, পশ্চিমবঙ্গ বা তার বাইরে থেকে ফোন আসা শুরুও হয়ে গেছে। আমি ফোন নেব, সঙ্গে থাকবেন সবাই। একটু আগে ডাক্তারবাবুদের সাথে আমি আলাপ করাবো, যারা ফোনে আসছেন সঙ্গে থাকবেন। তো যে কথায় ছিলাম যে এত রোগ ব্যাধি, এত সমস্যা, ভালো থাকতে হবে, হাসি মুখে থাকতে হবে এবং রোগ হলে সেটা নির্মূল করতে হবে। আয়ুর্বেদ মানেই একটাই নাম, এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টার। প্রতিদিনের অনুষ্ঠানে আপনাদের আবারও স্বাগত। ফোন করবেন, সবার জন্য ফোন লাইন খোলা। ওয়ার্ল্ডস ফার্স্ট ইউনানি ক্যান্সার হসপিটালও আমাদের রয়েছে এনবিপির, এবং আপনারা এই ডক্টর শো থেকে কিন্তু ডক্টরসদের সুপরামর্শ ঘরে বসে পাচ্ছেন। আর আপনার কোনো বিষয় জানার থাকলে আপনি নির্দ্বিধায় ফোন করবেন, লাইভে, টিভিতে। এছাড়া আমাদের হেল্পলাইন নাম্বারও রয়েছে, কথা বলতে পারবেন সবাই। হেল্পলাইন নাম্বার দুটিও লিখে রাখুন, টিভির পর্দায় কিন্তু রয়েছে। সব চেম্বার খোলা, হাওড়া, কলকাতা এবং আমাদের বাইরে। মে মাসের সব চেম্বার আমি বলে দেবো রিসেন্ট অনুষ্ঠান চলাকালীন। তবে একজন ফোনে আছেন, তার আগে একটু আলাপ করাই। আর আজকের বিষয় হচ্ছে এই যে তীব্র গরম, সবাইকে দেখছি, আশপাশে তাকান, আমি তো দেখতে পাচ্ছি ম্যাক্সিমাম লোক অসুস্থ। ও যে খেতে পাচ্ছি না, বারবার স্নান করছি, খুব গরম লাগছে, লু বইছে, রাস্তাঘাটে কাজে বেরোলেও অসুস্থ বোধ করছি। মাঝবয়সীরা বলছে এগুলো। আর যারা বয়স্ক তাদের কি কষ্ট বলুন, তার ছোট ছোট শিশুদের কত কষ্ট। তা আজকে আমি ডাক্তারবাবুদের প্রথমেই অনুরোধ করেছি যে এই তীব্র গরমে আমরা কিভাবে একটু ভালো থাকবো, কিভাবে আমাদের চলা উচিত, হেলথের কিভাবে আমাদের যত্ন নেওয়া উচিত আর কি করণীয়, এগুলো একটু জানবো। আমাদের মধ্যে উপস্থিত অবশ্যই ডক্টর এস ভাদুরী এবং ডক্টর এস খান, দুজনকে পেয়ে গেছি। নমস্কার এবং স্বাগত। ডক্টর ভাদুরী একজন ফোনে আছেন, দেখে নি, তারপর আমরা আলোচনা শুরু করছি। কে আছেন বলুন। হ্যালো, বলুন। নমস্কার। হ্যাঁ নমস্কার, কোথা থেকে কে বলছেন? হ্যাঁ নমস্কার, বলুন কোথা থেকে কে বলছেন? আমি ট্যাংরা থেকে বান্টি দাস। বলুন, হ্যাঁ বলুন, কি প্রবলেম? ও আমাদের টপিকটাই তো আপনি বলে দিলেন, এটাই আমরা আলোচনা করব, এই গরমে কি করে ভালো থাকা যায়, তাই তো? কষ্ট কি হচ্ছে বলুন? কি কষ্ট হচ্ছে ডক্টর ভাদুরী বলছেন? হাঁপিয়ে যাচ্ছেন তাই তো? হ্যাঁ হ্যাঁ। মোটা আপনি, খুব চেহারাটা ভারী। বয়সটা বলুন ডক্টর ভাদুরীকে। 40। আর ওজনটা বলে দিন। 100। হ্যাঁ, আপনি বোধহয় আরেকদিন বলেছিলেন আমাদেরকে। ঠিকই কথা, খুব ভালো হয়েছে আপনি ফোন করেছেন। তো আমরা এই আলোচনাটাই করছি, আপনি শুনতে থাকুন। হ্যাঁ ঠিক আছে, আপনি ফোন রেখে টিভিতে শুনুন এবার। হ্যাঁ, যে ব্যাপারটা মেনলি হচ্ছে সেটা হচ্ছে এই যে গরমে যাদের চেহারা ভারী, তাদের অসহ্য কষ্ট হচ্ছে, হাঁসফাঁস করছে। তার কারণটা হচ্ছে, দেখুন, যারা অতিরিক্ত মানে ফ্যাটি, তাদের মধ্যে এমনিতেই ফ্যাট জিনিসটাই হচ্ছে খুব গরম তাদের মধ্যে। তার জন্য কি হয়, গরম ভাবটা অনেক বেশি থাকে। ঠিক আছে? তো ইন জেনারেল বলছি, যারা ধরুন চেহারা ভারী হোক না ভারী হোক, ছোট হোক বড় হোক, ইন জেনারেল কি কি প্রথমে করা উচিত? প্রথমেই আমাদের দেখতে হবে আমাদের জলের পরিমাণটা ডেইলি খাওয়া হচ্ছে কিনা, যতটা খাওয়া উচিত। এবার এটাকে কিভাবে আমি মাপবো? মোটামুটি অ্যাভারেজ ভেবে নিন যে প্রত্যেক কেজিতে 50 ml জল খাওয়া উচিত। এবার আমার যদি 60 কেজি ওজন হয়, তাহলে আমার খেতে হবে কত? 5 6 30 3 লিটার জল। যদি আমার ধরুন 80 কেজি হয়,
5 8 40 4 লিটার জল, এইভাবে করে হিসাব করে দেখবেন যে কতটা জল আপনার খাওয়ার প্রয়োজন আছে। হ্যাঁ, যদি আপনার কোনো মানুষের কিডনির সমস্যা বা হার্টের সমস্যা থাকে, সেটা ডাক্তারবাবু যাকে দেখাচ্ছেন তার অ্যাডভাইস অনুযায়ী চলবেন, এটা আলাদা ব্যাপার। কিন্তু ইন জেনারেল আপনার এই জলটুক খাওয়া দরকার, যেটা আমি বললাম। এবার ধরুন যারা বেশি রোদে যাচ্ছেন বা পরিশ্রমের কাজ করছেন, খুব বেশি ঘাম হয়ে যাচ্ছে, সেখানে জলের মাত্রা কিন্তু আরো বাড়াতে হবে। এবার কতটা বাড়াতে হবে আপনি বুঝবেন কিভাবে? যদি দেখছেন আপনার খুব বেশি তেষ্টা পাচ্ছে, জলের ইচ্ছেটা বাড়ছে, তাহলে জল আরো বাড়াতে হবে। যদি দেখছেন আপনার পেচ্ছাপের কালারটা লালচে হচ্ছে বা হলদেটে হচ্ছে, তাহলে আপনার জল বাড়াতে হবে। যদি দেখছেন যে আপনার পেচ্ছাপটা আগে যতটা পরিমাণে হচ্ছিল, যতবার হচ্ছিল, তার থেকে হঠাৎ কমে গেছে, যদি দেখছেন যে আপনার পটি করতে গিয়ে পায়খানাটা বেশি কষে যাচ্ছে, তাহলেও বুঝবেন আপনার কিন্তু জলের ঘাটতি হচ্ছে শরীরে, তাহলে জল আরো বাড়াতে হবে। এই ব্যাপারটা যদি দেখে চলেন, এবং তার সাথে যদি খুব বেশি দুর্বল মনে হয় এই পরিশ্রম করার পর বা ঘাম বেরিয়ে যাওয়ার পর, তাহলে কিন্তু বুঝবেন আপনার ইলেকট্রোলাইটিক ইমব্যালেন্স অল্প অল্প করে হচ্ছে। তখন কিন্তু আপনার একটু নুন চিনির জলও খাওয়া দরকার আছে, বা ধরুন ডাব কিনে খেতে পারলে খুব ভালো। তো এইভাবে করে নিজেদেরকে মেনটেন করতে পারলে, শরীরটাও জলে যদি সাফিসিয়েন্ট থাকে জল, তাহলে আপনার ডিহাইড্রেশন হবে না, শরীরের টেম্পারেচার মেনটেন হবে ঠিক মতো, এবং আপনি সুস্থ থাকবেন। সকালবেলা দেখবেন 10টা থেকে একদম শুরু হয়ে যাচ্ছে তীব্র দাবদাহ, 4টে 5টার পর তারপর একটু 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 কমছে টেম্পারেচার। সন্ধ্যেবেলাটা তাও একটু রিল্যাক্সেশন করতে পাচ্ছেন রাস্তাঘাটে মানুষ, তা নাহলে খুব কষ্ট হচ্ছে সবার। আচ্ছা ডক্টর খান, আপনি একটু বলুন, টিপস দিন, মানে কি করণীয় এই এত গরমে যারা রাস্তাঘাটে বেরোতেই হচ্ছে। আমার তো মনে হয় ছাতা মাস্ট আর জল ক্যারি করা মাস্ট, তাই তো? আর কি কি ব্যাপার আছে একটু বলে দিন। ঘন ঘন জল পান করুন। মানে ধরুন এখন তো 9টা পর্যন্ত একটু ওয়েদারটা ঠিক আছে, 9টার পর থেকে তো খুবই গরম, মানে দাবদাহ বলতে গেলে গরম, হিউমিডিটি খুব বেশি আছে, একটা টেম্পারেচার দেখাচ্ছে, একটা রিয়েল ফিলিং দেখাচ্ছে। তো অ্যাকচুয়ালি ওটাই বলতে গেলে টেম্পারেচার। তো এখন বাইরে বেরোচ্ছে যারা 10টার দিক করে বেরিয়ে যাচ্ছে, তো তাদেরকে অ্যাকচুয়ালি প্রথমে তো বেরোনোর সময় একটু ঠান্ডা ঠান্ডা জল সঙ্গে নিয়ে বেরোতে হবে ফ্লাস্কে ভরে ধরে, যাতে জলটা খেতে পারে ঘন ঘন হবে। এবারে যদি জল ছাড়াও কখনো কখনো ধরে একটা খাবার দাবার খেলো, লাঞ্চ করলো, লাঞ্চের পর যদি খেতে ইচ্ছে করলো, একটু ডাবের জল খেলো, একটু তরমুজ খেলো, একটু কোনো মানে কোনো ফল খেলো, মানে রিচ খাবার দাবার, যে একটু তেলে ভাজা বা একটু অয়েলি ফুড, একটু ফ্যাট ফুড, এগুলো কিছু এখন দিনের বেলাটা খাওয়া খুব অ্যাভয়েড করতে হবে, যেটা আছে। তাছাড়া তো ছাতা নিয়ে বেরোলেন, একটু চোখে সানগ্লাস পরলেন, মুখটা একটু ঢেকে বেরোলেন, কারণ একটা লু টাইপের বইছে গরম হাওয়া, সেটা যদি চোখে মুখে লাগে একটা বিরক্তিকর ব্যাপার আছে। তারপরে অনেকে সানস্ট্রোক হয়ে যাচ্ছে এখন রোদে, যেটা প্রায়শই শুনতে পাওয়া যায় যে সানস্ট্রোক হয়ে যাচ্ছে। তো সানস্ট্রোকটা অ্যাভয়েড করতে গেলে অ্যাকচুয়ালি মাথা ঢেকে রাখতে হবে। ঢেকে রাখতে মানে টুপি পরলো বা ছাতা ইউজ করলো, মানে মাথায় ডিরেক্টলি সানলাইটটা রাখছে। আর যদি কেউ শরীরের মধ্যে জল প্রবলেম থাকে আর কি, মানে কেউ যদি ইলেকট্রোলাইট ব্যালেন্স প্রবলেম হচ্ছে বা শরীরের মধ্যে জলের ঘাটতি থাকছে, তো ঘন ঘন জল পান করতে হবে। ঘন ঘন জল পান মানে সারাদিনে 4 লিটার, এবারে জলে একটা বোতল সঙ্গে থাকলে কি হলো, মোটামুটি আধ ঘন্টা ছাড়া এক চুমুক জল খেলো। এটা করলে শরীরের মধ্যে জলের এটা ঘাটতিটা বজায় থাকে, জল ঘাটতি পড়বে না, জলের একটা সামঞ্জস্য বজায় থাকবে, তাহলে সানস্ট্রোকের ব্যাপারটা আসবে না বা কিছু হবে না। এইভাবে নিজেকে একটু সাধারণের মধ্যে মেনটেন করতে হবে। আচ্ছা, আরেকজন কেউ আছেন, আর একটু দেখে নিয়ে তারপর আবার আলোচনায় আসছি। কে আছেন বলুন। হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন। মায়ের কিডনি সমস্যা। মায়ের কিডনি সমস্যা, বয়স কত? আচ্ছা, কতদিন ধরে হয়েছে? অনেকদিন ধরে। কোনো চিকিৎসা করিয়েছেন? হ্যাঁ, আচ্ছা, তাতে কি রেজাল্ট আসছে? ভালো, মোটামুটি আসছে। আচ্ছা, তো এখন আপনি কি চাইছেন মায়ের ব্যাপারে? আচ্ছা, দেখুন মায়ের ক্রিয়েটিনিন কত আছে লেভেল আপনার মনে আছে কি? মনে আছে? 34 না, আপনার মনে হয় কিছু একটু ভুল হচ্ছে। যাই হোক, আপনি একটা কাজ করবেন, ক্রিয়েটিনিন লেভেলটা দেখবেন, ঠিক আছে? এবার আপনি যেই চিকিৎসাটা করছেন, সেই চিকিৎসার পাশাপাশি যদি আপনার মনে হয় যে আয়ুর্বেদ চিকিৎসা করাবো, তাহলে কিন্তু অবশ্যই আমাদেরকে একবার ফোন করে নেবেন হেল্পলাইনে, এবং হেল্পলাইনে ফোন করে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমাদের কাছে আসবেন, দেখাতে আসবেন। দেখালে কি হবে, আপনার ক্রিয়েটিনিন লেভেলটা আস্তে আস্তে কিন্তু আমরা কমাবো।
ক্রিয়েটিনিন লেভেলটা যদি বেড়ে থাকে একটা লেভেলের পর, কিন্তু যদি ওটা 7 মতো হয়ে যায় তাহলে কিন্তু তখন ডায়ালিসিসের দিকে চলে যেতে হয়। কিন্তু আমাদের এখানে আয়ুর্বেদায় উইদাউট ডায়ালিসিস কিন্তু আমরা জিনিসটাকে আস্তে আস্তে রিকভারি করাই, ঠিক আছে। তো ডায়ালিসিস মানে কি, ব্লাডটাকে আবার নতুন করে ছেঁকে নেয়, ঠিক আছে, যেটা কিডনির ফাংশন সেটাকেই একটা আর্টিফিশিয়ালি মেশিন দিয়েই কিডনির ফাংশনটা করানো হয়। এটা একটু কষ্টকর, মানুষ আস্তে আস্তে দুর্বল হতে থাকে, দেখা যায় অনেকে ওটা বেশি সহ্য করতে পারে না, অনেক সময় এরকম দেখা যায়। কিন্তু আয়ুর্বেদে করলে আপনি কিন্তু ওষুধের মাধ্যমে এটা ট্রিটমেন্ট করাতে পারবেন এবং তার সাথে পঞ্চকর্মা থেরাপি, এই দুটোর মাধ্যমে কিন্তু আমাদের এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে কিন্তু ট্রিটমেন্ট হয়। একবার পারলে এসে দেখিয়ে নেবেন। ঠিক, একটু একের পর এক একটু ধৈর্য ধরে থাকবেন, একজনেরটা বলা হলে আরেকজনেরটা ডাক্তারবাবু শুনবেন এবং উত্তরও দেবেন। কে আছেন এবার বলুন। হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন। পিয়ালি সরকার বলছি, বর্ধমান থেকে। বর্ধমান থেকে বলুন, কি প্রবলেম বলুন ডক্টর ভাদুরীকে। হ্যাঁ, আমি একটু জানতে চাইছি যে মানে আমার না মাঝে মাঝে শ্বাসকষ্ট হয়, হ্যাঁ শ্বাসকষ্ট হয়। তো এত আমি ঠান্ডা কিছু খাই না, মানে বরফের কিছু করি না, এসিও চালাই না, তাও মাঝে মাঝে আমার এরকম শ্বাসকষ্ট হয়, মানে মনে হচ্ছে দম ফেলতে পারছি না, এরকম হচ্ছে। আচ্ছা, হ্যাঁ, তো মাঝে মাঝে আমি ওই ওষুধ খাই, মন্টাক বলে একটা ট্যাবলেট আছে সেটা খাই, আবার মাঝে মাঝে একটু কফ সিরাপ খাই। কিন্তু এরকম কেন হবে মাঝে মাঝে, মানে শ্বাসকষ্ট হবে রাত্রে, তো মানে মানে টয়লেটে উঠবো তারপরে থেকেই শ্বাসকষ্ট এরকম লাগে। আর তো বলার মধ্যে ডাক্তার সময় 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 এরকম আওয়াজ হবে, হ্যাঁ মানে হাঁটতে গেলে আওয়াজটা হচ্ছে, গলায় আওয়াজটা হচ্ছে, এরকম হয়। তো এটা কেন হচ্ছে, মানে ব্যাপার নেবো কিনা, মাঝে মাঝে তো ব্যাপার নেই, এখন ব্যাপার ট্যাপার নেবো কিনা সেটা তো বললে ডক্টর খান একটু বলে দিন ওনাকে কি করণীয়। আরেকজন আছেন, আচ্ছা নিয়ে নি, তারপরে দুজনের উত্তরটাই নেব। কেউ আছেন বোধহয়। হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন। নমস্কার, আমি বাঁকুড়া থেকে কথা বলছি, হ্যাঁ সৌমিতা দাস। হ্যাঁ, আমার দিদি সম্পর্কে আমি একটু জানবো। আচ্ছা বলুন দিদির কি প্রবলেম। হ্যাঁ, দিদির একটু কনস্টিপেশনের সমস্যা রয়েছে। কনস্টিপেশন দিদির 35 প্লাস। আচ্ছা আচ্ছা, আর এটাই সমস্যা, আর পাইলস, ফিশার, ফিস্টুলা এসব কিছু নেই, তাই তো? না না না, ওই সমস্যাটা এখনো এসে পৌঁছায়নি, তবে কনস্টিপেশনের সমস্যা রয়েছে। ঠিক আছে, আর কোনো জিজ্ঞাসা আছে? বয়স কত আছে? 35 প্লাস বললেন। হ্যাঁ, আর কিছু জিজ্ঞেস করবেন ডক্টর খান? নাহলে কতদিন ধরে হচ্ছে? কতদিন হচ্ছে একটু বলে দিন এটা সমস্যাটা আপনার দিদির। এই মোটামুটি বছর দুয়েক ধরেই এই ব্যাপারটা ছিল, একটু একটু হচ্ছিল, এখন খুব মানে ক্রনিক জায়গায় পৌঁছে গেছে। কোনো গ্যাসের মেডিসিন খেতে হয় কি রেগুলার? না না, ওসব কিছু না, কিন্তু রেগুলার ক্লিয়ারটা একটু হয় না। না, গ্যাসের ওষুধ খান কি সেটা জিজ্ঞেস করছেন? গ্যাসের ওষুধ খেতে হয় না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, বলবো। আজকাল তো ঘরে ঘরে সবাই এটা খায়, ওই জন্য জেনে নেওয়াটা ভালো। ঠিক আছে, সঙ্গে থাকুন, টিভিতে শুনুন, ডক্টর খান বলে দিচ্ছেন। ঠিক আছে, সঙ্গে থাকুন। ধন্যবাদ ডক্টর খান। আগের জনেরটা আগে বলে নিন। শ্বাসকষ্ট বর্ধমান থেকে বললেন উনি। হ্যাঁ, ওনার কথাটা বলছি। ওনার তো উনি বললেন যে একটা কি শ্বাসের কি প্রবলেম, শ্বাসকষ্ট হচ্ছে, শ্বাসকষ্টের প্রবলেম হচ্ছে, এটা বললেন আর কি। দেখুন, শ্বাসকষ্টের প্রবলেম অনেক কারণে হয়। এবারে আপনি বলছেন প্রবলেম হচ্ছে, সেটা আপনার একটা হয় আপনার লাংসের একটা এক্সরে করতে হবে, নাহলে তো জিনিসটা বোঝা যাচ্ছে না। তো আমার যেটা মনে হচ্ছে এটা হতে পারে, মানে লাংস প্রবলেম থেকে এটা হয়। হ্যাঁ, হতে পারে। এবারে আপনি, আপনার কত ওয়েটটা আমার ঠিক জানা হলো না, যাই হোক। তো এবারে আপনার যদি কোনো লাংসের কোনো প্রবলেম থেকে থাকে বা কোনো ইনফেকশন থেকে থাকে, লাইক পিসিওডি যদি হয়ে থাকে, সেক্ষেত্রে সমস্যা আলাদা। আর যদি আপনার রক্তে অ্যালার্জির পরিমাণ বেশি থাকে, লাইক আইজি যেটা বলে আর কি, বেশি থাকে, তো সেই সময় একটা কিন্তু বললেন অ্যালার্জি ট্যাবলেট খান। উনি কিন্তু বললেন একটা কথায় যে একটা অ্যালার্জি ট্যাবলেট উনি খাচ্ছেন কিন্তু রেগুলার। তাহলে হ্যাঁ, অ্যালার্জি ট্যাবলেট যদি খেয়ে থাকেন, তার মানে আপনার তো অ্যালার্জি নিশ্চয়ই আছে। এবারে আপনাকে তো রক্তে অ্যালার্জি পরিমাণ কমাতে হবে। রক্ত অ্যালার্জি প্রাথমিকভাবে কমাতে গেলে আপনাকে খাওয়া দাওয়ার উপর কন্ট্রোল আনতে হবে। আপনাকে এই মুহূর্তে এই গরমে, বলতে গেলে এই গরমে আপনাকে সেরকম ভাবে এসিতে থাকা চলবে না, আপনার খুব ঠান্ডাতে থাকা চলবে না, মানে একটা রুম টেম্পারেচার থাকুন, ফ্যানের একদম নিচে না থাকে, একটু সাইডে থাকুন, এইভাবে আপনাকে নিজেকে মেনটেন করতে হবে। এবারে আপনি যখন অ্যালার্জিটা খাচ্ছেন বলছেন, তো আপনি আমাদের যে বর্ধমান চেম্বার আছে সেখানে একবার যোগাযোগ করুন, যোগাযোগ করে সেখানে আসুন, আপনার যে রিপোর্ট আছে বা যে মেডিসিন খাচ্ছেন আসুন। এই অ্যালার্জি ট্যাবলেট আমার রেগুলার খাওয়ার দরকার নেই, আপনার এটা আস্তে আস্তে বন্ধই হয়ে যাবে, কিন্তু আপনাকে ট্রিটমেন্ট করাতে হবে। আর খাওয়া দাওয়ার মধ্যে আপনাকে তেল, ঝাল, মশলা, অয়েলি ফুড, জাঙ্ক ফুড, ফাস্ট ফুড এগুলো একদম ছেড়ে দিতে হবে আপনাকে।
ডিম, বেগুন এগুলোকে ছেড়ে দিতে হবে। এগুলো ছেড়ে দিতে পারলে আপনার আস্তে আস্তে অ্যালার্জিক লেভেলটা কমে যাবে। আর আপনি আবার ট্রিটমেন্ট কিন্তু করাতেই হবে। ট্রিটমেন্ট তো করাতেই হবে। এটা কেন হচ্ছে শ্বাসকষ্ট? আবার বললেন রাতে ইউরিন করতে উঠছেন, টয়লেটে যাচ্ছেন, তখন আবার একটু বেশি হয়, তো এটা ফেলে রাখা ঠিক না, ইমিডিয়েট বর্ধমানে দেখাতে হবে কিন্তু। হ্যাঁ, আর ইনহেলার টেনারে না কিন্তু সলিউশন না করুন, ওটা সাময়িক হয়তো হতে পারে, যদি পরবর্তীকালে নিতে হয় আপনাকে, সেই জন্য চট জলদি আপনি যোগাযোগ করুন, এটা আপনার ট্রিটমেন্ট করে দেওয়া হবে। আপনাকে পরবর্তীকালে অ্যালার্জির ট্যাবলেট রেগুলার খাওয়ার দরকার পড়বে না। আচ্ছা, এবার কনস্টিপেশনটা ডক্টর ভাদুরী বলবেন না ডক্টর খান বলবেন? ডক্টর খান বলবেন। আচ্ছা, কনস্টিপেশনের প্রবলেম যার, হ্যাঁ, কনস্টিপেশন যার হচ্ছে, দেখুন কনস্টিপেশন অ্যাকচুয়ালি তখনই হয়, মানে অনেকের ক্ষেত্রে একটা হ্যাবিট থাকে যে কম বয়স থেকে কনস্টিপেশন হয়ে যাচ্ছে, মানে হার্ট শুরু হয়ে যাচ্ছে, বা রেগুলার পটি হচ্ছে না। এটা অনেকে হয় যে রেগুলার হচ্ছে না, 2 দিন 1 দিন 3 দিন ছাড়া। কারো যদি রেগুলার না হয়, তার মানে তার সে খাওয়া দাওয়া করছে রেগুলার, সবই ঠিক আছে, কিন্তু আর রেগুলার হচ্ছে না। তো এক্ষেত্রে খাওয়া দাওয়াটা একটা ভূমিকা অর্জন করে। এবারে যদি এই সমস্যাটা ওনার দীর্ঘদিনের থেকে থাকে, কনস্টিপেশনটা 2 বছর বললেন, 2 বছর, হ্যাঁ 2 বছরের থেকে থাকে, তো 35 বছর মাত্র, কিছু মেডিসিন খাচ্ছেন না যখন, তো আপনি খাওয়া দাওয়ার প্রতি নজর রাখুন, আর আপনি ইমিডিয়েট ট্রিটমেন্টটা করানোর চেষ্টা করুন দেখিয়ে। কারণ দেখুন, কনস্টিপেশন থেকে পরবর্তীকালে আপনার পাইলসের সমস্যা আসতে পারে, যেটা আপনি জানেন, একটা হার্ট স্ট্রোক যদি হয়। আপাতত যাতে কনস্টিপেশন না হয় সেই জন্য আপনি একটু অয়েলি ফুডটা ত্যাগ করুন, মানে অয়েলি জাঙ্ক ফুড, ফাস্ট ফুড যেটা ব্যাপারটা আছে আর কি। অ্যানিমেল প্রোটিন একটু কম খান, সপ্তাহে 2 থেকে 3 দিন চেষ্টা করুন নিরামিষ খাওয়ার, বাকি দিনগুলো আমিষ খান, কিন্তু সপ্তাহে 2 থেকে 3 দিন চেষ্টা করুন নিরামিষ খাওয়ার আর কি। আর একটু এই গরম তো আছে, একটু গরমে একটু মানে পেটকে ঠান্ডা রাখুন, এগুলো করুন। আর আপনার যে কনস্টিপেশনের সমস্যা বললেন, সেটার জন্য আপনি একবার আমাদের যে নিয়ারেস্ট চেম্বার আছে সেখানে যোগাযোগ করুন, আপনার এটা ট্রিটমেন্ট করে দেওয়া হবে। কারণ এটা পরবর্তীকালে কিন্তু এটা যদি পাইলস চলে যায়, তখন সেটা অন্য সমস্যা হয়ে যাবে, সেটা খুব বাজে জিনিস হয়ে যাবে আর কি। তার থেকে আমি তাড়াতাড়ি যোগাযোগ করে জিনিসটা একটা চিকিৎসা করান। দুর্গাপুর, আসানসোল, বাঁকুড়া, পুরুলিয়া সর্বত্র আমাদের এনবিপির চেম্বার আছে, একটু হেল্পলাইনে ফোন করে নেবেন। ডক্টর খান, এই যাদের কনস্টিপেশন, কি ধরনের খাবার খেলে স্টুলটা একটু নরম থাকবে? কলা টলা খেতে বলে অনেকে, পাকা পেঁপে, এগুলো কি ঠিক ব্যাপারটা? হ্যাঁ, কলা খেতে পারে, বেলের শরবত খুব ভালো পেটের জন্য। বেলের শরবত খেলে কিন্তু পেট পরিষ্কার থাকে, বা যদি কেউ বেল খেতেও পারে, গ্রামের দিকে বাড়ি হলে তো বেল পেয়েই যাবে, তো বেলের শরবত খাক, আখের রস খাক, কোনো অসুবিধা নেই। আর রাত্রেবেলায় ঘুমানোর আগে একটু গরম জল খাক। মানে এই মুহূর্তে বলতে গেলে ভাবে যে গরম কেন খেতে বলছে, কিন্তু না, হালকা গরম জল যেটাকে বলে লিক ওয়ার্ম ওয়াটার, এটা রাত্রে খাওয়া দাওয়ার পরে ঘুমানোর আগে একটু করে খেয়ে নিয়ে সকালবেলায় পেট পরিষ্কার হয়ে যায়। আচ্ছা, চলে আসি ডক্টর ভাদুরী, আর কি কি এই গরমে আমাদের টেক কেয়ার করতে হবে একটু বলুন। স্কিনের, চুলের জন্য সবাই হাঁসফাঁস করছে গরমে, কষ্টে, হ্যাঁ, একটু আপনিও একটু কিছু সাজেশন দিন। দেখুন, এই স্কিনের ব্যাপার বা চুলের ব্যাপারে গরমকালে যে ব্যাপার সমস্যাগুলো হয়, প্রথম কথা হচ্ছে কি, যে যদি প্রপার প্রোটেকশন না নেওয়া হয় স্কিনের, তাহলে কিন্তু সান বার্ন হয়ে যায়। ঠিক আছে, তার মানে কি, সূর্যের আলোতে পুড়ে যায়, চামড়াটাও পড়ে, এমনকি চুলটাও পড়ে। এবং চুল যখন পুড়ে যায়, দেখা যায় কি, সেখানে চুলটা রুক্ষ হয়ে গেছে, বা ঠিক মতো উস্কো খুস্কো হয়ে থাকে চুলটা, তার মধ্যে মনে হচ্ছে যেন প্রাণটা হারিয়ে গেছে, এরকম হয়। এবং যারা খুব বেশি ডাই করে বা চুলের কালার করে, তাদের ক্ষেত্রে আরো বেশি দেখা যায় জিনিসটা। আর স্কিনের ক্ষেত্রেও কিন্তু যদি স্কিনের প্রোটেকশন না নেওয়া হয়, স্কিনের প্রোটেকশন সবচেয়ে ভালো হচ্ছে যদি আপনি ছাতা ব্যবহার করেন, সানগ্লাস ব্যবহার করেন, তাহলে চুল এবং স্কিন দুটোই কিছুটা কিন্তু প্রোটেক্টেড থাকে ডাইরেক্ট সূর্যের আলো থেকে। কিন্তু যদি এটা না করেন, তাহলে কিন্তু অবশ্যই আপনার একটা সানস্ক্রিন লাগাতেই হবে, সানস্ক্রিন ক্রিম বা লোশন, এগুলো আপনার লাগাতে হবে, যার মধ্যে থাকে কি এসপিএফ। এসপিএফ মানে সান প্রোটেকশন ফ্যাক্টর। এই এসপিএফটা যদি থাকে, তাহলে কি হয়, সূর্যের আলোর মধ্যে যে, মানে এত কড়া চওড়া আলোর মধ্যে যে মানে আমাদের যে ইসে থাকে, আমাদের রেডিয়েশন হয়, যেটা ইউভি রেডিয়েশন হয় সূর্যের আলোর থেকে, এ বি দুটোই, তো সেগুলোর থেকে কিন্তু স্কিনকে প্রোটেক্ট করে। ঠিক আছে, তাতে কি হয়, যে স্কিনটা আপনার কালোও হয়ে যাবে না, তার মধ্যে কি হবে, যে হাইপার পিগমেন্টেশনও হবে না, মানে স্কিনটা বার্নও হবে না, হাইপার পিগমেন্টেশনও কিন্তু হবে না। এইভাবে আমাদের চুল এবং আমাদের স্কিনটাকে মেনটেন করা উচিত। তার পাশাপাশি এই যে যেটা জলের ব্যাপার বলেছিলাম, শুধু জল নয়, ডক্টর খান যেটা বললেন যে ফ্রুটস, বিশেষ করে এই সময় কিন্তু রসালো ফলগুলোই পাওয়া যায়। গরমকালের ফল দেখবেন সবই রসে, আম, তরমুজ, আনারস, ঠিক আছে, এগুলো সবই কিন্তু রসে পরিপূর্ণ, এবং লেবু, ঠিক আছে, যে গুলো পাওয়া যাচ্ছে সবগুলোই কিন্তু রসে ভর্তি। তার মানে সেখানে জলের পার্সেন্টেজটা অনেক বেশি। তো এই যে আমরা যদি এই ফলগুলো খাই, তাহলে আমাদের দুটো লাভ হবে। একটা হচ্ছে মিনারেলস আর ভিটামিনস পাওয়া যাবে,
তার পাশাপাশি হচ্ছে জলের কোয়ান্টিটিটা আমার স্কিনের মধ্যে ঠিক থাকবে। তার মানে আমার পুরো শরীরটাই যদি জলের কোয়ান্টিটি ঠিক থাকে, তার মানে আমার স্কিনেও জলের মাত্রাটা ঠিক থাকবে এবং স্কিনটা হাইড্রেটেড থাকবে, স্কিনটার টেম্পারেচার ঠিক মেনটেন হবে। তখন দেখবেন আপনার কিন্তু প্রবলেমগুলো চট করে আসবে না। নাহলে কি হবে, যদি স্কিন ড্রাই হয়ে যায়, ডিহাইড্রেটেড হয়ে যায়, তখন কিন্তু পিগমেন্টেশনও আসতে পারে, স্কিনটা রাফও হয়ে যেতে পারে এবং স্কিন কিন্তু ড্যামেজ হয়ে যায়। চুলের ক্ষেত্রেও কিন্তু তাই। তো এইটাই মেনটেন করে যদি চলা যায়, দেখা যাবে যে আপনার কিন্তু স্কিন হেয়ার দুটোই ভালো থাকছে। তার পাশাপাশি যেটা খাদ্য খাবারের ব্যাপার, ডক্টর খান যেটা বললেন, শরীর ঠিক রাখার জন্য যেই খাদ্য খাবারগুলো দরকার, হালকা মশলা, কোনো রিচ খাবার না, অয়েলি খাবার না, চর্বি জাতীয় খাবার না, এটাও কিন্তু স্কিনের জন্য এবং হেয়ারের জন্য খুব ভালো কাজ করবে। কারণ মানুষ যত দেখবেন যাদের স্কিন খুব ভালো, অনেক সেলিব্রিটিদেরই দেখবেন যে স্কিনের কোয়ালিটি খুব ভালো, কারণ তারা বয়েলড খায়, সেখানে কিন্তু অয়েল ইউজ করে না। যত আপনি বয়েলড ফুড খাবেন তত কিন্তু আপনার স্কিনের কোয়ালিটি ভালো থাকবে কম্পেয়ার টু আপনি তেল মশলা চর্বি জাতীয় খাবার খেলে। আচ্ছা, সুতরাং খাদ্য খাবারের দিকে কিন্তু খুব ভালোভাবে নজর রাখতে হবে। তীব্র গরম হালকা খাবার খান এবং হালকা পোশাক পরুন, ছাতা ব্যবহার করুন, জল, এবং যাতে শরীরটা ডিহাইড্রেটেড না হয় আপনাকে সেদিকে নজর রাখতে হবে। একদম অয়েলি খাবার না, স্পাইসি খাবার না, ডক্টর ভাদুরীও বললেন, ডক্টর খানও বললেন, এবং এমন খাবার খান যেটা আপনাকে স্যুট, মানে এই গরমে স্যুট করবে আপনার শরীর। এবং অবশ্যই কিন্তু আপনারা গ্লুকোজ ওয়াটার অবশ্যই ক্যারি করুন, খান, রাস্তায় যাদের বেরোতেই হচ্ছে, এবং নিজের যত্ন নিজেকেই নিতে হবে। কিন্তু আমাদের ক্লাইমেটের সাথে নিজেকে মানানসইভাবে এগিয়ে নিয়ে যেতে হবে। কখনো খুব রোদ, কখনো খুব বর্ষা বৃষ্টি, কখনো খুব শীত ঠান্ডা পড়ছে, নানান রকম আমাদের ক্লাইমেট এবং ওয়েদার, তার সাথে আমাদের কিন্তু নিজেদের মানিয়ে নিয়ে এগিয়ে চলতে হবে। সমস্যা রয়েছে, পেটের সমস্যা বাড়ছে, এবং অবশ্যই কিন্তু আপনারা জানেন যে ডাক্তারবাবুরাও আপনাদের সব সময় অ্যালার্ট করছেন, জলটা শুদ্ধ পানীয় জল ফুটিয়ে খেলে আরো ভালো, এগুলো ডাক্তারবাবুরা ক্রমান্বয়ে বলছেন। আপনারা এগুলো মাথায় রাখবেন। আমি একটু সব চেম্বারগুলো বলে দিই, হেল্পলাইন নাম্বারগুলো বলে দিই, তারপর আমরা একটু ইন্টারভিউ পার্টে চলে যাব। আমাদের প্রচুর পেশেন্টরা আসেন রেগুলারলি আমাদের এনবিপি চেম্বারে, সেই ব্যাপারে আপনাদের একটু অবগত করব। আপনাদের পেশেন্টরা কে কি বলছেন সব শুনে নেবেন। আচ্ছা, আমি বলে দিই, কলকাতায় আমাদের ল্যান্সডাউন চেম্বার আছে, খিদিরপুরে চেম্বার আছে, এছাড়া অবশ্যই কিন্তু হাতিবাগানে চেম্বার, আমতলাতে রেগুলারলি চেম্বার, আমাদের মধ্যমগ্রামে হেড অফিস, সেখানে আমাদের চেম্বার রয়েছে। কিন্তু ল্যান্সডাউন কলকাতা, দক্ষিণ কলকাতায় শিশু মঙ্গল হসপিটালের অপোজিটে, যেটি আপনারা হাজরা দিয়ে আসতে পারবেন, বালিগঞ্জ ফাঁড়ি দিয়ে আসতে পারবেন, দেশপ্রিয় পার্ক দিয়েও আসতে পারবেন। দক্ষিণ কলকাতা ল্যান্সডাউন চেম্বার, শিশু মঙ্গলের অপোজিটে। হেল্পলাইন নাম্বারটা লিখুন, কথা বলে নিন সবাই, 9830235527 অথবা 37। খিদিরপুর চেম্বার, হাতিবাগান চেম্বার, আমতলা চেম্বার, আর মধ্যমগ্রামে রেগুলার চেম্বার। মধ্যমগ্রামে, হাওড়াতে আমাদের শিবপুর, হাওড়া শিবপুরে, হাওড়া বেলুর, হাওড়া দাসনগর, হাওড়া বাল্টিকুড়ি বাজারে চেম্বার। হেল্পলাইনে সবাই ফোন করুন। আমাদের সিএমডি তো আছেনই, চিফ মেডিকেল ডিরেক্টর ডক্টর বি শর্মা, তার তত্ত্বাবধানে সব ডাক্তারবাবুরা ঘুরিয়ে ফিরিয়ে সব ক্লিনিক, সব চেম্বার অ্যাটেন্ড করছেন। এবং অবশ্যই কিন্তু আপনারা টিভি প্রোগ্রামেও তাদের এক একদিন এক একজনকে পেয়ে যাচ্ছেন। আপনারা কিন্তু সবাই হেল্পলাইন নাম্বারটা আমি প্লিজ বলবো লিখে নিন। এত প্রোগ্রাম, 3 ঘন্টা আমাদের চ্যানেলে প্রোগ্রাম চলে, সকাল 8:30 থেকে 9:30, রাত্রিবেলা রাত 10টা থেকে 11টা, এছাড়া অবশ্যই বিকেল 5টা থেকে 6টা লাইভ প্রোগ্রাম, লাইভ টিভি শো। আপনারা ফেসবুক, ইউটিউবেও প্রোগ্রামটা পাচ্ছেন। শেয়ার করুন, জানান সবাইকে। ডাক্তারবাবুদের সুপরামর্শগুলো সবার কাজে লাগবে, উপকারে লাগবে আমার মনে হয়, তাই বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আমাদের এই ডক্টরস লাইভ প্রোগ্রামের সব প্রোগ্রামগুলো আপনারা ফেসবুক, ইউটিউবে পাচ্ছেন, সেগুলো শেয়ার করে লোককে জানাতে সুযোগ করে দিন। আচ্ছা, এবার বলি বাইরের চেম্বারগুলি আমাদের মেতে আপনারা কোন চেম্বারে কোন ডাক্তারবাবুদের পাচ্ছেন। বনগাঁতে ডক্টর এস ভাদুরীকে পাবেন, বনগাঁয়। ক্যানিংয়ে ডক্টর আর দে, মালদাতে ডক্টর এস ঘোষাল, বর্ধমানে ডক্টর বি শর্মাকে পাবেন, বহরমপুরে ডক্টর এ হালদার, কাকদ্বীপে ডক্টর এস ভাদুরী কাকদ্বীপে থাকছেন। আচ্ছা, কুচবিহারে থাকছেন ডক্টর এস ঘোষাল, দুর্গাপুরে ডক্টর বি শর্মা থাকবেন। আমাদের সিএমডি চিফ মেডিকেল ডিরেক্টর ডক্টর বি শর্মা দুর্গাপুর চেম্বার করছেন সামনেই। আচ্ছা, কৃষ্ণনগরে ডক্টর এ হালদার, বোলপুরে ডক্টর এস ভাদুরী, হেরিয়াতে ডক্টর এ হালদার, মেচেদাতে ডক্টর বি শর্মা থাকবেন মেচেদায়, আরামবাগে ডক্টর এ হালদার, শিলিগুড়িতে ডক্টর এস ঘোষাল,
জামশেদপুরে ডক্টর বি শর্মা থাকছেন, টাটা জামশেদপুরে। আচ্ছা, বাঁকুড়াতে ডক্টর এ হালদার, গুয়াহাটিতে, বাঁকুড়া থেকে একজন ফোন করলেন, বাঁকুড়াতে কিন্তু ডক্টর হালদারকে আপনারা পাবেন। সবাই গ্রুপ অফ ডক্টরস অ্যাসোসিয়েটেড উইথ আওয়ার এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টার, সব ডক্টররাই রয়েছেন আমাদের সঙ্গে এনবিপিতে, এই প্রতিষ্ঠানে। আচ্ছা, বলে দিই এবার, বাঁকুড়ায় ডক্টর এ হালদার, তারপর গুয়াহাটিতে ডক্টর এস ঘোষাল, খড়গপুরে ডক্টর বি শর্মা, পুরুলিয়াতে ডক্টর এ হালদার, আলিপুরদুয়ারে ডক্টর এস ঘোষাল, ঝাড়গ্রামে ডক্টর এ হালদার, ডিব্রুগড়ে ডক্টর এস ভাদুরী থাকবেন, ডিব্রুগড়ে ডক্টর এস ভাদুরী, রায়গঞ্জে ডক্টর এস ঘোষাল, আসানসোলে ডক্টর বি শর্মা, হলদিয়াতে ডক্টর এ হালদার, গঙ্গারামপুরে ডক্টর এস ঘোষাল, শিলচরের ডক্টর এস ভাদুরী, শিলচরে আবার ডক্টর এস ভাদুরী থাকবেন। আচ্ছা, আগরতলাতে থাকছেন ডক্টর বি শর্মা, আগরতলায় ডক্টর বি শর্মা। সামনের বাইরের চেম্বারগুলো আমি বলে দিলাম, রিসেন্ট আজকের পর থেকেই সামনে 2-3 সপ্তাহ 4 সপ্তাহের মধ্যে বাইরের চেম্বারগুলো, আর কলকাতা আর হাওড়ায় রেগুলার চেম্বার রয়েছে। এবার আমরা একটু ইন্টারভিউ পার্টে যাই। লাইভ প্রোগ্রাম চলছে ঠিকই, একটু ইন্টারভিউতে পেশেন্টরা কে কি বলছেন শুনে নিই, আবার আমরা চলে আসছি কিছুক্ষণ পরেই আবার স্টুডিওতে লাইভ প্রোগ্রামে। সঙ্গে থাকুন। আপনার নাম? রীতা ভট্টাচার্য। কোথায় বাড়ি আপনার? দমদম। কি রোগে ভুগছিলেন আপনি? ভুগছি অস্টিও আর্থ্রাইটিস, ডক্টর বললেন। অস্টিও আর্থ্রাইটিস কতদিন ধরে ভুগছেন? আমি এটা জানতে পারলাম মার্চের প্রথমে। এই রোগ নিয়ে অন্য জায়গায় কোনো ট্রিটমেন্ট করিয়েছিলেন? অ্যালোপ্যাথিক করেছিলাম। তাতে কোনো রেসপন্স পেয়েছিলেন? না, সেরকম আমাকে হাঁটু চেঞ্জ করতে বলেছিল, হাঁটুটা রিপ্লেসমেন্ট করতে বলেছিল। তারপর আপনি ডক্টর বি শর্মার কাছে আসেন। বি শর্মার কাছে আপনি কতদিন ধরে এই ট্রিটমেন্টে আছেন? আমি 15 দিন। 15 দিন। এখন আপনি পঞ্চকর্ম নিচ্ছেন। হ্যাঁ, পঞ্চকর্ম যেটা নিচ্ছেন, সেই পঞ্চকর্মটা আপনার কদিন হয়েছে? 9 দিন। আর আপনাকে নিতে বলেছে কদিন? 15 দিন। 15 দিনের ভেতর 9 দিন আপনার পঞ্চকর্ম হয়েছে। এখন আপনি কিরকম আছেন? এখন আমি মোটামুটি ভালোই আছি। আগে আমাকে কিছুদিন, এই 15 দিনের মধ্যেই বা 15 দিন আগে, 1 সপ্তাহ আগে থেকে মানে আমি ব্যালেন্সটা রাখতে পারতাম না, একটু লাঠিতে ভর করতে হয়েছিল। এখন আপনি লাঠি নিয়ে হাঁটছেন? না, এখন লাঠি নিয়ে হাঁটছি না। মানে আগের তুলনায় আপনি এখন অনেকটাই সুস্থ আছেন। এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে এখন আগের থেকে আপনি অনেকটাই সুস্থ, তাই তো? হ্যাঁ। আপনার নাম? ভাস্কর ঘোষ। কোথায় বাড়ি আপনার? খড়িবাড়ি। কি রোগে ভুগছেন আপনি? অস্টিও আর্থ্রাইটিস। এই অস্টিও আর্থ্রাইটিস রোগটাতে আপনি কতদিন ভুগছেন? কম বেশি 1 বছর। 1 বছরে কোনো জায়গায় ট্রিটমেন্ট করিয়েছিলেন? অ্যালোপ্যাথিক চিকিৎসা করেছিলাম। তাতে আপনার সুস্থতা বোধ করেছিলেন আপনি? না, আরো ব্যথা যন্ত্রণা, আতঙ্ক সৃষ্টি ছিল। ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে আপনি কতদিন আছেন? 15 দিন। 15 দিন মেডিসিন খাচ্ছেন। হ্যাঁ। এই মেডিসিন খেয়ে আপনি কেমন আছেন? অনেকটা সুস্থ বোধ। 15 দিনের মেডিসিনে আপনি অনেকটা সুস্থ বোধ করছেন। কত শতাংশ সুস্থ আছেন? 100-র মধ্যে 70%। 70-75% আপনি ভালো আছেন। আগে হাঁটা চলা বা দাঁড়াতে পারতেন? না, দাঁড়ানোই ব্যালেন্স ছিল না। এখন ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে আপনি 15 দিনে দাঁড়াতেও পাচ্ছেন, হাঁটতেও পাচ্ছেন, তাই তো? এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের ট্রিটমেন্টে আপনি কতটা খুশি এবং ভালো আছেন? অনেকটা খুশি, খুবই ভালো আছি। খুব ভালো আছেন। আপনার নাম? জিয়া বিবি। কোথায় বাড়ি আপনার? বারাসাত। কি রোগে ভুগছিলেন আপনি? সাইটিকা বাতের জন্য। মানে রিউমাটয়েড আর্থ্রাইটিস। এই রিউমাটয়েড আর্থ্রাইটিস রোগটাতে আপনি কতদিন ধরে ভুগছেন? 9 বছর। 9 বছর। 9 বছরে অন্য কোথাও ট্রিটমেন্ট করিয়েছিলেন এই রোগটা নিয়ে? অ্যালোপ্যাথি দিয়ে গিয়েছি অনেক। অ্যালোপ্যাথিক যে ট্রিটমেন্ট করলেন তাতে কোনো সুরাহা পেয়েছিলেন? না, মানে খাওয়া হয় যখন তখন মানে ব্যথা কমে যায়, আবার ফের মানে তারপরে আবার মানে যখন ওষুধ খাচ্ছেন ভালো থাকছেন, আবার ব্যথা বাড়ছে। তা এই কষ্টটা আপনার কেমন ছিল? আপনার প্রচন্ড কষ্ট ছিল। বাড়ির কোনো কাজকর্ম করতে পারতেন? না, পারতেন না। ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে আপনি কতদিন আছেন? এই 3 মাস। 3 মাস আপনি ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে আছেন এবং ওষুধ খাচ্ছেন। এই ওষুধ খাওয়াতে আজকে আপনার যে রিপোর্টটা এসছে, সেই রিপোর্টটা হলো, আগে আপনি যখন ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে এলেন তখন আপনার অ্যান্টি-সিসিপি ছিল 500, এখন আপনার অ্যান্টি-সিসিপি কত এসছে? 3.44। আর যখন আপনি এসছিলেন আরএ ফ্যাক্টর ছিল আপনার 87.86, এখন আপনার কত এসছে?
60.8। 16.8। আর একটা রোগ ছিল আপনার সুগার। এই সুগারটা আপনার খালি পেটে ছিল 210 এবং ভরা পেটে ছিল 312। এখন আপনি নিজে রিপোর্টটা হাতে নিয়ে নিজে বলুন এখন আপনার সুগার কেমন আছে। খালি পেটে এখন 121, ভরা পেটে 181। 121 আর 181। তাহলে আগের থেকে আপনার এই রিপোর্টটা অনেকটাই নরমাল এসে গেছে। এখন আপনি কেমন আছেন? এখন আমি আগের চেয়ে অনেক ভালো আছি। আর এই রিপোর্টটা দেখার পর আপনি কতটা খুশি? অনেক খুশি আমি। নিজের হাতে রিপোর্ট রেখেছেন এবং কতটা খুশি নিজে বলুন। অনেকটাই, মানে এতটাই খুশি যে ভিতরে যে রোগটা ছিল সেইটা কমে যাওয়া মানে কি একটা মানুষের মধ্যে কি আনন্দ আসে সেটা আপনারাও মানে জানলে বুঝতে পারবেন যে যখন যে রোগ থেকে মুক্তি পাওয়া যায় তখন সেই রোগটার প্রতি মানে কেমন একটা খুশি আসে যে দেহ থেকে বেরিয়ে যাচ্ছে, মানে কি প্রচন্ড একটা খুশি। আর এখন বাড়ির কাজ করতে পারছেন? হ্যাঁ। এখন বাড়ির কাজ করতে কোনো কষ্ট না। এখন তাহলে আপনি বাড়ির কাজ কর্ম সবকিছু নিজে হাতে নিজে করতে পারছেন। এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের ট্রিটমেন্টে আপনি কতটা খুশি এবং ভালো আছেন? অনেকটাই ভালো আছি। আর খুশিও আছেন, তাই তো? স্যার আপনার নাম কি? আমার নাম প্রবীর কুমার হালদার। আচ্ছা, আপনি কোথা থেকে এসেছেন? আমি এসেছি দক্ষিণ চব্বিশ পরগনায় কৈপুকুর, বড় কৈপুকুর গ্রাম। আচ্ছা, আরো ভালো করে একটু বলি, দক্ষিণ লক্ষ্মীকান্তপুর স্টেশন, ওখান থেকে বড় কৈপুকুরের গ্রাম। আচ্ছা আচ্ছা, আপনি যখন এনবিপি তে এসেছিলেন কি সমস্যা নিয়ে এসেছিলেন? আমি এসেছিলাম মূলত সুগারের জন্য। সুগারের জন্য? আপনার সুগার কতদিন ধরে ছিল? সুগার আমার প্রায় 6 বছর মতো ছিল। 6 বছর ধরে আপনি সুগারের রোগে ভুগছিলেন। আপনি কি কোনো ওষুধ খাচ্ছিলেন তখন? হ্যাঁ, অ্যালোপ্যাথি ওষুধ খাচ্ছিলাম। খাচ্ছিলেন, কিন্তু তাতে আপনি যখন আমাদের এখানে এসেছেন তখন আপনার কত ছিল সুগার? তখন আমার ছিল খালি পেটে 235 এবং ভরা পেটে 456। আচ্ছা, তখন আপনি অ্যালোপ্যাথি ওষুধ খাচ্ছিলেন? অ্যালোপ্যাথি ওষুধ খাচ্ছিলাম। আচ্ছা, এবার আপনি কোন মাসের রিপোর্ট বলছেন এটা? এবার আমি বলছিলাম এটা নভেম্বরের রিপোর্ট। নভেম্বরের রিপোর্ট। আচ্ছা, তারপর আপনি আমাদের এখানে এসে আমাদের ওষুধ খাওয়া শুরু করলেন, অ্যালোপ্যাথি ওষুধটা বন্ধ করে দিলেন। আচ্ছা, আজকে এখন আপনার কত সুগার আছে? এখন আমার সুগার আছে খালি পেটে 120, ভরা পেটে 140। আচ্ছা, তার মানে এখন আপনি আমাদের ওষুধ খেয়ে অ্যালোপ্যাথি ওষুধ বন্ধ করে দিয়ে রিপোর্টে যেটা এলো 120 আর 140। আচ্ছা, এখন আপনি শারীরিকভাবে কেমন সুস্থতা ফিল করছেন? নিশ্চয়ই এখন শারীরিকভাবে আমি সম্পূর্ণ সুস্থতা ভোগ করছি। আচ্ছা, অনেক ধন্যবাদ। এবার আপনি একটু বলুন যে আপনার যে এই উপকারটা হয়েছে, দর্শক যারা আপনাকে দেখছে টিভিতে তাদের জন্য কি সংবাদ দেবেন? আমি সব দর্শককে অনুরোধ করব অযথা এখানে সেখানে না ঘুরে আপনারা আমি যে প্রতিষ্ঠানে এসেছি এই প্রতিষ্ঠান থেকে আপনার সুগারের ওষুধ খান। আমি যা বলছি এটা সত্য কথা বলছি। আচ্ছা, এবং আপনার কাছে তো তার রিপোর্টও রয়েছে? হ্যাঁ, রিপোর্টও রয়েছে। আচ্ছা, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে আপনি আমাদের ওপরে এতটা ভরসা করে এগিয়েছিলেন এবং আজকে সম্পূর্ণভাবে সুস্থ হয়েছে। ধন্যবাদ। ম্যাডাম, আপনার নাম কি? রশিদা বিবি। আচ্ছা, আপনি কোথা থেকে এসেছেন? আমি ডানকুনি মোল্লাগের। আচ্ছা, আপনি এই এনবিপি তে এসেছিলেন, কি সমস্যা নিয়ে এসেছেন? সোরিয়াসিস। সোরিয়াসিস। আপনি সোরিয়াসিসে কত বছর ধরে ভুগেছেন? 30 বছর। 30 বছর। আগে অনেক ডাক্তার দেখিয়েছেন? হ্যাঁ। তাতে কিছু ফল পেয়েছেন? কমে যেত, 2-4 মাস পরে আবার বেরোতো। আচ্ছা, এনবিপি তে এসে চিকিৎসা করার পর আজকে কেমন আছেন? এখন আপাতত ভালো আছি। আর কোনো সমস্যা এখন নেই? সমস্যা নাই, একটু মাঝে মধ্যে একটু চুলকায়। হ্যাঁ, এখন আর আপনার ট্রিটমেন্ট এখন চলছেন? হ্যাঁ। আচ্ছা, প্রায় আপনি ভালোর দিকে হয়ে গেছেন এখন, তাই তো? হ্যাঁ। আচ্ছা, আপনি কি দর্শকরা যারা আপনার এই প্রোগ্রামটা দেখবে তাদেরকে কিছু বলতে চাইবেন? হ্যাঁ। হ্যাঁ, বলুন, কি বলতে চান? বলতে চাই মানে আমি অনেক দিন থেকে এই চিকিৎসা করছি, মানে কোনো দিকে কোনো উপকার পাইনি, কিন্তু এই যে 4 থেকে 5 মাস এখানে যে ট্রিটমেন্টটা করছি এইখানকার ওষুধ খেয়ে আমি এখন একটু ভালোই আছি। মানে আপাতত আমার এখন কোনো সমস্যা নাই। আমার মতো এইরকম যেরকম আরও কোনো যদি পেশেন্ট থাকেন তারা আপাতত এখানে এসে দেখা করবেন, ডাক্তারের সঙ্গে কথা বলবেন। এখানে চিকিৎসা করলে আমি মানে যে উপকৃত হয়েছি আপনারাও হয়তো সেই উপকৃতটা পাবেন, এই আশা করছি। ঠিক আছে, ধন্যবাদ ম্যাডাম আপনাকে আমাদের দর্শকদের এই মেসেজটা দেওয়ার জন্য। ভালো থাকুন। ম্যাডাম, আপনার নাম কি? শ্যামলী হালদার। আপনি কোথা থেকে এসেছেন?
ডায়মন্ড হারবার দিকে। আচ্ছা, আপনি কি সমস্যা নিয়ে এনবিপি তে এসেছিলেন? আমার পায়ের ব্যথা নিয়ে আমি এনবিপি তে এসেছিলাম। হাঁটুর ব্যথা নিয়ে? হাঁটুর ব্যথা। ডাক্তারবাবু দেখে কি বলেছিলেন? ডাক্তারবাবু দেখে বলেছিলেন যে কতদিন সারবে বা কত হবে। আচ্ছা, আপনার অস্টিও আর্থারাইটিস হয়েছে? হ্যাঁ বলেছিলেন। আচ্ছা, আপনি আমাদের এখানে আসার আগে অন্য চিকিৎসা করেছিলেন? অনেক চিকিৎসা করেছি, কিন্তু কোনো কাজ হয়নি। কোনো কাজ হয়নি? না, একই রকম। আচ্ছা, আমাদের এখানে কোন মাসে ট্রিটমেন্টের জন্য এসেছিলেন? আমি নভেম্বরের 7 তারিখে এসেছিলাম। নভেম্বরের 7 তারিখে। আজকে ধরুন জানুয়ারি 16 তারিখ, আপনি এর মধ্যে আপনি কেমন আছেন এখন? কেমন আছেন? খুবই ভালো আছি, আমার পায়ের ব্যথা ইজি হয়ে গেছে, আমার কোনো সমস্যা নেই, হাঁটতে চলতে আর কষ্ট হয় না। এমনকি আমার রিলেটিভদেরও বলেছি, তারা ভেলোর যাবে বলেছিল, যে আগে ডাক্তারবাবুকে দেখাও, তারপরে তোমরা অন্য জায়গায় দেখাবে। এবং তারাও এখন সম্ভবত এসেছে। মানে আপনার এতটা এখানে আত্মবিশ্বাস জন্মেছে যে আপনার নিজের রিলেটিভদেরও এখানে পাঠাচ্ছেন এখন। আচ্ছা, এখন আপনি তাহলে স্যাটিসফাইড? এবং এখন স্যাটিসফাইড। আচ্ছা, আপনি দর্শকরা যারা আমাদের এই প্রোগ্রাম দেখছেন তাদের জন্য কি বলতে চাইবেন? তাদের বলতে চাই তারাও এই এখানে দেখাক এবং রোগ থেকে মুক্ত হোক। আচ্ছা, তাদেরকেও আপনি চাইছেন যাতে এনবিপি তে এসে ডাক্তারবাবুকে দেখান এবং তাদের যা কোনো সমস্যা হোক সেটা নিয়ে আসলে তারা ভালো ফল পাবে, আপনার এই বিশ্বাস আছে? আমার এটা বিশ্বাস। আচ্ছা, আমার নিজের থেকে আমার এটা বিশ্বাস যে আমার হয়েছে যখন, তখন তাদেরও ভালো হয়ে যাবে, আমার এটা নিজের আত্মবিশ্বাস। অনেক অনেক ধন্যবাদ আপনাকে, এবং আপনি আরো ভালো থাকুন, আমরা এটাই আশা করব। এবং দর্শকদের যেটা বললেন, দর্শকদের জন্য এটা একটা সুখবর যে আমাদের এখানে এলে অনেক দূরে গিয়ে চিকিৎসা না করিয়েও আমাদের এনবিপি তে এসে চিকিৎসা করলে মানুষ সুস্থ হতে পারে। ধন্যবাদ। ম্যাডাম, আপনার নাম কি? আমার নাম রত্না সেন। আচ্ছা, আপনি কোথায় থাকেন? আমি মতিলাল নেহেরু রোডে থাকি, কলকাতা 29। আচ্ছা, আপনি এনবিপি তে এসেছেন যখন চিকিৎসা করতে, আপনি কি সমস্যা নিয়ে এসেছেন? আমার ছোটবেলা থেকেই আইবিএস আছে, আর তার জন্য আমি প্রচণ্ড কষ্ট পেয়েছি সারা জীবন। আর ডাক্তার দেখিয়েছি প্রচুর, অনেক 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 ডাক্তার দেখিয়েছি। আমি নিজেও সেন্ট্রালের হেলথ ডিপার্টমেন্টেই কাজ করতাম, তাই সেই সুবাদে আমি অনেক ডাক্তার দেখিয়েছি, অনেক মেডিসিন খেয়েছি, কিন্তু এটা আমার কমপ্লিটলি কিওর কোনোদিনই হয়নি। কিন্তু আমি এখানে 2 মাস 2.5 মাস বোধহয় হলো ডক্টর শর্মাকে দেখাচ্ছি। ওনার মেডিসিনে আমি নিজেই বলছি 60% 70% আমি ভালো আছি। একটু আমার অসুবিধা যেটুকু আছে তার জন্য আজকে আমি এসেছিলাম। ডক্টর সাহেব আমাকে আরেকটা মেডিসিন ইনক্লুড করে দিয়েছেন, কিন্তু আমি এনার চিকিৎসায় খুবই আশাবাদী। আমি এতদিনে বোধহয় সঠিক পথেই চলছি, সঠিক ডক্টরের সন্ধান পেয়েছি। আচ্ছা, আপনার তরফ থেকে আমাদের যে ভিউয়ার্স আছে যারা প্রোগ্রামগুলো দেখেন আমাদের, তাদের জন্য কোনো মেসেজ দিতে চাইবেন? মেসেজ দেব, আমার এই অসুখটার কথা ভেবেই বলছি যে আমার এই অসুখটা তো খুব পুরনো অসুখ। অ্যালোপ্যাথি, হোমিওপ্যাথি, আমি বহু ওষুধ খেয়েছি। তারপরে যখন আমি নো হোপ হয়ে গেছি এবং এখানে এসে আমি বাঁচবার চেষ্টা করছি বলতে পারেন, তাই আপনাদেরও বলছি, আপনাদের যদি কোনো সমস্যা থাকে আপনারা এখানে এসে নিশ্চয়ই যোগাযোগ করতে পারেন, আর আশা করি আপনারাও আমার মতন উপকৃত হবেন। ধন্যবাদ ম্যাডাম আমাদেরকে আপনার এই কথাগুলো জানানোর জন্য। ধন্যবাদ। নমস্কার। নমস্কার, আবার ফিরে এলাম। আপনারা সঙ্গে আছেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের প্রোগ্রাম লাইভ চলছে, লাইভ শো, এবং দুজন ডাক্তারবাবুকে একত্রে পেয়ে গেছি। আমাদের শো আপনারা দেখে অভ্যস্ত, এত বছর ধরে চলছে টানা 3 বার প্রোগ্রাম, 1 ঘন্টা করে প্রোগ্রাম। যারা ফোনে আসতে চাইছেন, আরো কিছুক্ষণ আমরা লাইভে আছি, আপনারা ফোনে চলে আসতে পারবেন, আমাদের ফোন লাইন খোলা। আর অবশ্যই কিন্তু হেল্পলাইন নাম্বারটা প্লিজ লিখে রাখুন। তীব্র গরম, কষ্টে আছেন মানুষ আমাদের বঙ্গে, এবং কি করণীয় ডাক্তারবাবুরা সেই পরামর্শ দিচ্ছেন। কিন্তু খাওয়া দাওয়া কিভাবে চলবেন ফিরবেন, কেন এত মানুষ এই গা গোলাচ্ছে, পেট খারাপ হচ্ছে, বমি হচ্ছে, অসুস্থ হয়ে পড়ছেন, সানস্ট্রোক হচ্ছে অনেক মানুষের, এত তীব্র গরম, কি করণীয় সেটা জানবো। এই যে হঠাৎ হঠাৎ যাদের অসুস্থ হয়ে যান, রাস্তাঘাটে দেখতে পান আপনারাও, মানে মাথা ঘুরে পড়ে গেলেন, চট করে একটু জল চাইছেন, হ্যাঁ, এরকম এমার্জেন্সি সিচুয়েশন কারোর হলে কি করণীয়, এগুলো আমাদের জেনে রাখা উচিত। ছাতা মাস্ট, জল মাস্ট, নিয়ে বেরোতেই হবে। যারা
মধ্যবয়স্ক তারা কাজে বেরোচ্ছেন ঠিক আছে, কিন্তু যারা বেশি বয়স্ক বাচ্চাদের দেখুন সামার ভ্যাকেশন দিয়ে দেয়, ছুটি দিয়ে দেয়, কারণ বাচ্চারা নিতে পারে না, স্কুলে যেতে পারে না, এত গরম, এত তীব্র গরম এবং হিউমিডিটি, আমাদের ঘাম হচ্ছে, শরীর থেকে এত জল বেরিয়ে যাচ্ছে, আমরা কিন্তু অটোমেটিক্যালি অসুস্থ হতে বাধ্য। তো সব দিক থেকে নজর রাখতে হবে, প্রোটেকশন গার্ড নিয়ে আমাদের রাস্তায় বেরোতে হবে। আর সবাই তো বৃষ্টি কামনা করেন, কিন্তু বৃষ্টি তো সময়ই হবে, সব সময় হবে না, গরমের সময় গরম, বর্ষার সময় বর্ষা, শীতের সময় শীত, সব ঘুরিয়ে ফিরিয়ে, সুতরাং সব দিক মেনটেন করে আমাদের এগোতে হবে। আচ্ছা, এবার আসি একটু আলোচনায়, যারা এই গরমে বেরিয়ে হট করে অসুস্থ হয়ে যায়, ডক্টর খান বা ডক্টর ভাদুরী একটু বলুন তাদের জন্য কি করণীয়, একটু জেনে রাখা ভালো আমাদের। রাস্তায় বেরিয়ে হঠাৎ করে যদি আপনার ধরুন অসুবিধা লাগছে, মাথা ঘোরাচ্ছে বা মাথা ঝিমঝিম করছে, ভালো লাগছে না, কোথাও সাইডে ছাওয়া থেকে হঠাৎ বসে পড়ুন, মানে সেই মুহূর্তে কষ্ট করে হাঁটাচলা করবেন না। বা যদি বাসে আছেন, ধরুন রানিং মানে চলন্ত বাসে আছেন, তো চেষ্টা করুন সেই মুহূর্তে জল টল নিয়ে মানে সাইডে কোনো মাথার চোখে মুখে জল নেওয়া আর কি। কারণ অনেক সময় কি হয়, মানে শরীরে তো হঠাৎ করে গরমটাও, মানে শরীরের একটা টেম্পারেচার আছে আমাদের হিউম্যান বডিতে, সেই টেম্পারেচার অনেক সময় বেড়ে যায়। মানে যেহেতু এখন যে গরমটা আছে এটা তো আমাদের নর্মাল ডেইলি লাইফে গরম না, এই গরমটা তো আমাদের মানে সহ্য ক্ষমতা করার কথাও না। আজকে আজ থেকে 5 বছর আগে এই গরমটা ছিল না। এখন যে দিনের পর দিন যে গরমটা বাড়ছে, তো সেই গরমটার কারণে আমাদের যে সমস্যাটা হচ্ছে, তো সেই জন্য হঠাৎ করে দিকে গরম লাগে, মাথা খারাপ, মানে মনে হয় মাথা একটু ভারী ভারী মনে হচ্ছে, মাথা ঝিমঝিম করছে, তো রাস্তা থাকলে সাইডে ছাওয়াতে বসে পড়ুন, বসে একটু জল টল খান। আর ট্রেনে বাসে থাকলে সেই মুহূর্তে চোখে মুখে জলে ঝাপটাটা নিন, তাহলে জিনিসটা সেই মুহূর্তে রিকভার, মানে সেই মুহূর্তে কোনো কিছু করবেন না বা রাস্তাতে বা রোদে করবেন না, কারণ তাহলে মাথা ঘুরিয়ে পড়ে যেতে পারেন। তো হঠাৎ করে খারাপ লাগলে সেই মুহূর্তে ঠান্ডা জল একটু খেয়ে নিন, একটু চোখে মুখে জলের ঝাপটা নিয়ে নিন, দেখবেন একটা ফ্রেশ লাগবে। পোশাকের দিকটাও মাথায় রাখতে হবে, একটু ঢিলা ঢালা হালকা রঙের সুতির পোশাক। সুতির পোশাক মানে যেমন একটু রেডিমেড ইয়ে থেকে সুতির যে পোশাক হয়, কটনের যে ইয়ে পাওয়া যায়, সেই ড্রেসগুলো পরলে একটু ইয়ে, তাহলে কালো ড্রেস না পরাটাই বেটার, কারণ কালোতে রোদ বেশি টেনে নেয়, মানে সূর্যের আলো কালোতে একটু বেশি টেনে নেয়, তো কালো পরলে এমনিতে শরীর বেশি গরম হয়ে থাকে। সেটার থেকে একটু হোয়াইট কালারের ড্রেস পরা, সাদা এতটা বেশি রোদ কি করে না, সে একটা রিফ্লেক্ট করে দেয় আর কি, শরীরকে অতটা বেশি রোদ নিয়ে নেয় না। তো হোয়াইট কালারের ড্রেস পরুন বা ঢিলে ঢালা পোশাক টোশাক পরুন, যাতে এমনিতে স্কিনেও কোনো প্রবলেম না থাকে, স্কিন ডিজিজ যাতে না আসে, কারণ গরমে তো একটা মানে চুলকানি ব্যাপার চলে আসে অনেক সময় গরমে ঘামের জন্য, ঠিক আছে, ঘামাচি, তো এই জিনিসগুলোর জন্য একটা পোশাক আশাক ঠিকঠাক রাখতে হবে। মাঝে মধ্যে চোখে মুখে জল নিতে হবে, রানিং ওয়াটার, যেটা ট্যাপ ওয়াটার যেটা বলি আর কি, ট্যাপ ওয়াটার চোখের জন্য মুখের জন্য খুব ভালো, সেটা মোটামুটি হালকা ঠান্ডা থাকলে কোনো অসুবিধা নেই আর কি। আরেকটা কথা, পেট খারাপ আর বমি এই গরমে খুব দেখা যায়, কেন এটা হয়? গরমে অ্যাকচুয়ালি আমাদের উচিত কারোরই না খুব বেশি খাওয়া, মানে পেট ভর্তি করে খাওয়া, গলা পর্যন্ত খাওয়া যেটা বলে, সেটা অ্যাকচুয়ালি দিনের বেলায় যখন কাজে বেরোচ্ছেন বা কোথাও উচিত না। সেই মুহূর্তে কম সম খান, মানে কি বলুন তো, বারে বারে খান কিন্তু কম খান, মানে যে খাবারটাতে আপনার পেট ভর্তি হবে, কিন্তু এরকম না যে গলা অবধি খাওয়া, যে আমি একবার খেয়ে নিলাম এবার আর খাবো না, একদম সন্ধ্যাবেলা খাবো। এটা এখন পেট ভর্তি হঠাৎ করে খেয়ে নিলে কি হবে, পেটে লাগতে পারে, পেট ব্যথা হতে পারে, বা হঠাৎ করে গরমের জন্য কোনো কিছু মানে বমি চর্চা তাড়াতাড়ি পেয়ে যেতে পারে আর কি। তো পেট হালকা করে খাবার খেয়ে পেটটা ঠান্ডা রাখতে হবে, মানে আমাদের যেমন বলে না গরমে মাথা ঠান্ডা রাখতে হবে, সেরকম পেট ঠান্ডা রাখতে হবে গরমে। পেট ঠান্ডা থাকলে এই সমস্যাগুলো হবে না। যদি পেটের সমস্যা হয়ে থাকে, একটু আপনি ওআরএস এর জল খেলেন, একটু বললাম বেলের শরবত খেলেন, আখের শরবত খেলেন, এগুলো খেলেন, তো শরীরটা ঠান্ডা দেবে। ডাবের জল খেলেন, ডাবের জল খুব উপকারী, এইগুলো আর কি। ডাবের জলটা কি সোডিয়াম পটাশিয়াম ইমব্যালেন্সটাকেও ঠিক করে? হ্যাঁ, ডাবের জল এগুলো সব ঠিক করতে সাহায্য করে। ডাবের জল মানে কোল্ড ড্রিঙ্কস খাওয়ার থেকে ডাবের জল খাওয়া খুবই বেটার। আচ্ছা, আর এই পেটে ইনফেকশন হয় কেন, গরমে বেশি কেন হয়? কারণ গরমের মধ্যে অ্যাকচুয়ালি যে খাবারটা খায় সেটা তো ডাইজেস্ট করতে হবে, এবার গরমে শরীরের টেম্পারেচার বেড়ে যাচ্ছে, এবারে যে খাবার দাবার খাওয়া হচ্ছে সেটাতেই, বা যদি সূর্যের আলোক বলি, সূর্যের রোদের মধ্যে একটা ইউভি রে থাকছে, তো আমরা যদি মানে সেই রোদটা যদি আমাদের স্কিনে বারবার পড়তে থাকে, তো যদি কারো সেন্সিটিভ স্কিন থাকে বা কারো ওয়েলি স্কিন হয়, আমাদের তো স্কিনের ডিফারেন্ট থাকে, তো তার স্কিনের ক্ষেত্রে সেন্সিটিভ স্কিন হলে মানে সেটা অতটা যদি রোদ নিতে না পারে, তো সেই স্কিনের মধ্যে র্যাশ চলে আসতে পারে। আর পেটের সমস্যা যদি কারোর এমনি থাকে ক্রনিক পেটের সমস্যা, তার ক্ষেত্রে পেটের সমস্যাও আসতে পারে বেশি গরমে থাকলে, বেশি মানে রোদে থাকলে আর কি। কারণ টেম্পারেচার তো ওটা নয়, অ্যাকচুয়ালি টেম্পারেচার থাকার কথা 30-35 মধ্যে এই মুহূর্তে, সেই টেম্পারেচার থাকছে না। সেই টেম্পারেচার হলে আমাদের হিউম্যান বডিতে নর্মালি কাজ করে, যেটা শীতকালে আমাদের ধরুন যে টেম্পারেচার থাকে, সেই টেম্পারেচার কিন্তু কোনো পেটের সমস্যা কিছু হয় না, কিন্তু গরমকালে পেটের সমস্যা হয়েই থাকে। বর্ষাকালেও হয়, গরমকালে বেশি হয়। বর্ষাকালে হয় জলবাহিত কারণে, গরমকালে হয় অত্যধিক তাপের কারণে। তো এই কারণে নিজেদেরকে ঠিকঠাক ভালো থাকতে হবে, একটু খেয়াল রাখতে হবে, সচেতন থাকতে হবে।
আর স্কিনে নানা রকম র্যাশ দেখা যায়, সানবার্ন হয়, এগুলোর জন্য কি করণীয়? স্কিনে র্যাশ বেরোলে সেটা তো সানস্ক্রিন যে পাওয়া যায় সেটা তো প্রথমে বাড়ি থেকে আগেই বেরোতে হবে। সেটা আপনার যে মানে পিএইচ থাকে সেটা আপনাকে দেখে ইয়ে করে ইউজ করতে হবে। আর আপনি চোখে বলুন যে চোখে মুখে জল নিল সেটা আলাদা ব্যাপার। আর স্কিনটাকে ঢাকা রাখতে হবে, মানে ওপেন রোদে রাখলে কি হবে, স্কিনে ট্যান পড়ে যাবে, একটা মানে স্কিনের মধ্যে একটা ট্যান চলে আসবে। তো সেই জিনিসটা থেকে স্কিনকে ঢেকে রেখে ছাতা নিয়ে, হয়তো স্কিন ঢাকাই না হলো, দেখবে হাফ পাতা জামা টামা পড়লো তো ছাতা নিয়ে বেরোলো, ছাতা আমাদের পুরোটাই ঢেকে রাখবে, কোনো সমস্যা নেই। ওটা স্কিন পুরোপুরি আপনার ঢাকাই যাবে। চোখে সানগ্লাস করতে হবে, আমার একটা ইউভিরে চোখেও একটা ক্ষতি করে, মাথা ধরিয়ে দেয়, মাথা ঝিমঝিম করিয়ে দেয়। চোখে সানগ্লাস ইউজ করাটা গরমকালে খুব দরকার। চোখটাকেও আমাদের কিন্তু একটু সেফ রাখতে হবে এবং যাতে কুল থাকে আমাদের চোখ, সানগ্লাস কিন্তু ব্যবহার দরকার। ডক্টর বাদুড়ি, আপনি অনেকবার প্রোগ্রামে বলেছেন যে দইটা খাওয়া ভালো এই সময়, আর জল ঢালা ভাত, তাই তো, পেটটা ঠান্ডা থাকে। হ্যাঁ, দেখুন এই শীত গরমকালে আমাদের যে জল ঢালা ভাত, এটা কিন্তু মেডিসিনের কাজ করে। কেন? অ্যাকচুয়ালি কি হয়, এখানে কিন্তু যেটা আমরা পান্তা ভাত বলি, জল ঢালা ভাতটা কি হয়, আগের দিন আপনি ধরুন ভাতটা তৈরি করে সেটা জলে চুবিয়ে রাখবেন, ভাতটা পুরোটাই যাতে জলের নিচে থাকে। একটা পাত্রে ভাত রেখে তার ওপর দিয়ে জল যখন ঢালবেন, ভাতটা যাতে জলের ওপরে না উঠতে পারে, জলটা যাতে ভাতের ওপরে সবসময় থাকে, মানে জল দিয়ে ভাতটাকে ঢেকে রাখলেন, ঠিক আছে। এবার সারা রাত ওটা থাকার পর ফ্রিজে রাখবেন না, ফ্রিজে রাখলে কিন্তু কাজটাই হবে না। নর্মাল আপনি টেবিলের ওপর রেখে দিলেন ঢেকে, পরের দিন যখন আপনি ওই জলটা মানে ভাতটা খাচ্ছেন, ওটা কি হয়, ফার্মেন্টেশন হয়, ঠিক আছে, ওটা এক ধরনের পচন হয়। কিন্তু এই পচনটা কিন্তু আপনার উপকারী। কেন বলছি উপকারী? এই যে পেটের গরমকালে পেটের গন্ডগোল হয়, পেটের গন্ডগোলের সময় কি হয়, কখন হয়? ডক্টর খান কি বললেন, যখন রিচ খেয়ে ফেলে, যখন ফাস্ট ফুড খেয়ে ফেলে, যখন বাইরের খাবার উল্টোপাল্টা খেয়ে ফেলে, তখন হয় পেটের গন্ডগোল। যে সঠিক নিয়ম মেনে চলবে তার তো পেটের গন্ডগোলটা গরমকালে হচ্ছে না। তার মানে কি হচ্ছে, যে খাবারগুলো, বাজে খাবারগুলো খেলে পেটের মধ্যে যে ভালো ব্যাকটেরিয়াগুলো থাকে, যেটা হজম করতে সাহায্য করে আমাদের, সেই ব্যাকটেরিয়াগুলো কিন্তু নষ্ট হতে থাকে। কারণ ওই বাজে খাবারগুলোর মধ্যে ব্যাকটেরিয়াগুলো, ভালো ব্যাকটেরিয়াগুলো সার্ভাইভ করতে পারে না, খারাপ ব্যাকটেরিয়াগুলো আস্তে আস্তে বংশবৃদ্ধি করা শুরু করে ওই খাবারগুলোকে। এবার যখনই আপনি ফার্মেন্টেড ফুড খাবেন, ফার্মেন্টেড ফুডের মধ্যে পান্তা ভাত একটা খুব ভালো, যেখানে বিভিন্ন মিনারেলস, ভিটামিনসও তৈরি হয়ে যায় সেই ভাতের মধ্যে, তার সাথে তার গুণগুলো বেড়ে যায়। এবং তার পাশাপাশি কি হয়, যে ফার্মেন্টেড খাবারটা যখনই খাচ্ছেন, ভালো ব্যাকটেরিয়া যেগুলো মরে যাচ্ছিল খারাপ খাবারকে, সেগুলো কিন্তু আবার রিভাইভ করা শুরু করে, নতুন করে তারা কিন্তু বংশবৃদ্ধি করা শুরু করতে পারে এবং তারা হেলদিভাবে তখন বেঁচে থাকতে পারে। এই যেই ভালো ব্যাকটেরিয়াগুলো তৈরি হয়ে গেল, বংশবৃদ্ধি হয়ে গেল, তখন কিন্তু আপনি আপনার পেটের গন্ডগোলগুলো কিন্তু আস্তে আস্তে ঠিক হবে, কারণ ও হজম করতে সাহায্য করবে। এইটা একটা গেল। দ্বিতীয় কথা, আরেকটা যেটা বলা হয়েছিল, এই যে টক দই, আমি সবসময় বলি যে দইয়ের ঘোল খেতে গরমকালে। কেন? টক দই অথবা দইয়ের ঘোল খেলে এটাই লাভ হবে যে ওখানেও কিন্তু ল্যাক্টোব্যাসিলাস যেটা হয় সেটার কিন্তু বংশবৃদ্ধি হবে এবং আপনার কি হচ্ছে, সেটাও কিন্তু একটা দুধটাকে পচিয়েই কিন্তু দই করা হচ্ছে, ঠিক আছে, সেখানেও কিন্তু ফার্মেন্টেশন প্রসেসই হয় এবং দেখা যায় সেটা কিন্তু আপনার ভালো ব্যাকটেরিয়া তৈরি করতে সাহায্য করে। এরকম ভারতীয় আরেকটা জিনিস আছে যেটা কিন্তু আপনার এই কি বলবো, ফার্মেন্টেড ফুড, যেটা আপনার পেটের জন্য খুব ভালো, আচার। আচার যদি আপনি তৈরি করে খেতে পারেন, তেল নয়, আচারের তেলটা নয়, আচারে অতিরিক্ত নুন দেওয়াটার ব্যাপারটা নয়, কারণ যাদের হার্টের সমস্যা আছে বা প্রেশারের সমস্যা, অতিরিক্ত নুন খেলে ক্ষতি করে। কিন্তু যে আচারটা তৈরি হলো আপনার, সেই আচারটা কিন্তু যদি তেলগুলো বাদ দিয়ে আপনি খেতে পারেন, যে জিনিস দিয়ে আচারটা তৈরি করলেন, সেটা কিন্তু আপনার এরকম আপনার পেটের জন্য ভালো। দেখুন আমাদের কি হয়, কিছু খাবার আছে, সাউথ ইন্ডিয়ান ডিশ কিছু রয়েছে, যার মধ্যে কিন্তু এই যে ধোসা, ইডলি, এগুলো যে তৈরি হয়, এটাও কিন্তু চাল ডাল আগের দিন ভিজিয়ে রেখে সেটাকে একটু পচিয়ে নেওয়া হয়, তারপরে সেটা দিয়ে কিন্তু তৈরি হয়। এগুলোও কিন্তু ডাইজেশনে অনেক বেশি হেল্প করে। তো সেটাই বলছি যে ভালো এই রাখতে গেলে, পেটকে রাখতে গেলে, তাহলে আমার
পেটের ভেতর পরিবেশটা আমার কিন্তু সুন্দর রাখতে হবে। সেটা সুন্দর রাখতে পারবো আমি তখনই যখন আমি খাদ্য খাবার ভালো খাবো, এবং যখনই আমার পেটের ভেতরটা ভালো থাকবে, ভালো খাদ্য খাবার খাবো, আমার হজমেরও সমস্যা হবে না, আমার পটিরও সমস্যা হবে না, বমি হবে না, মানুষ সুস্থভাবে বেঁচে থাকতে পারবে। বদহজম, ইনডাইজেশন এই গরমে যেন আরো বেশি, মানে বেশি করে হয়। ম্যাক্সিমাম লোক বলছেন টক টক ঢেকুর, টক জল মুখের মধ্যে, অ্যাসিডিটি, হাইপার অ্যাসিডিটি, এবং এই যাদের বিয়ে বাড়ি অনুষ্ঠান থাকে তারা তো একদম খাওয়া দাওয়ার পর একদম হাঁসফাঁস করতে থাকেন। গরমের সাথে ঠিক অ্যাডজাস্ট হয় না। শীতকালে যেমন নিমন্ত্রণ বাড়িতে আপনি খেয়ে একটু আরাম পান, কিন্তু এই গরমকালে কিন্তু খুব কষ্ট হয়। ইনডাইজেশন, এই হাইপার অ্যাসিডিটি নিয়ে একটু বলুন ডক্টর খান। গরমে অ্যাকচুয়ালি আমাদের ডাইজেস্টিভ পাওয়ার যেটা আছে, এটাকে আমরা জঠরাগ্নি বলি, মানে বাংলা জঠরাগ্নি বলি, তো সেটা আমাদের একটু কম কাজ করে আর কি, কারণ সেটা গরমের কারণেই কম কাজ করে। এবারে যাদের ধরুন এই গরমের মধ্যে রিচ খাওয়া দাওয়া হচ্ছে, মানে রিচ খাওয়া দাওয়া অ্যাকচুয়ালি রাতে তো করা উচিত না, রাতের মধ্যে রাতে বলা হয় একটা লাইট ডায়েট করতে। আর এখন দিনের বেলা তো যা গরম, দিনের বেলাতে বাড়িতে থাকলে ঠিক আছে, তাও কম সম করে, কিন্তু বাইরে বেরোলে তো সেরকম রিচ খাওয়া চলবেই না। এবারে রাত্রে যে বিয়ে বাড়ি টিয়ে বাড়ি বা অনুষ্ঠান বাড়িতে তো রাত্রেই খাওয়া দাওয়াটা হয়, সেখানে তো আর দিনের বেলা খাওয়া দাওয়া হয় না, রাত্রেবেলাতে খাওয়া দাওয়াটা হয়। তো সেখানে খাওয়া দাওয়া রাত্রেবেলা যদি খুব মানে গুরু আহার যেটাকে বলে, যেটা বাংলায় বলছে গুরু আহার যদি হয়ে যায়, মানে বেশি খাওয়া হয়ে যায়, তখন একটা ওই টক ঢেকুর আসতে পারে, বা একটা গলা বুক জ্বালা করতে পারে, করতে পারে। তো এই সময় অনেকে আছে একটা গ্যাসের ট্যাবলেট খেয়ে নিল বা কি করে নিল, তো এগুলো তো ঠিক না। তো যদি খাওয়া দাওয়া হয়েও থাকে, তো বাড়িতে এসে শোয়ার আগে একটু গরম জলকে হালকা গরম করে, যেটা এখন গরম মানে এরকম না যে খুব গরম, হালকা গরম জল করে খেয়ে নিতে পারলো, বা কাঁচা জিরে সেই এর মধ্যে একটু খেয়ে নিতে পারলো, রাত্রেবেলা খেয়ে ঘুমিয়ে গেল, সকালবেলা ওটা পিয়ে হয়ে গেল। কিন্তু তাও অ্যাভয়েড করতে হবে গরমে একটু রিচ খাবার দাবার, এই কিছুদিন মানে যতটা সম্ভব রিচ খাবার দাবারকে অ্যাভয়েড করতে হবে। এরকম না যে রিচ খাবার দাবার খাওয়ার পরে একটা টক দই খেয়ে নিল, তা না। রিচ খাবারটা তো খাওয়া হলো, রিচ খাওয়ার পরে টক দই খেয়ে নিলে জিনিসটা মানে ঢেকে যাবে, তা না। তো এই গরমে রিচ খাওয়াটা একটু কম করতে হবে আর কি। ঠিক, যারা ফোন করছেন একটু ধৈর্য ধরে সঙ্গে থাকবেন, ডাক্তারবাবুরা রয়েছেন, তাদের আলোচনা শেষ হলে, কথা শেষ হলে আমরা অবশ্যই কিন্তু আপনাদের সাথে কথা বলতে পারবো। আপনারা অবশ্যই কিন্তু যোগাযোগ করুন, আমাদের হেল্পলাইন নাম্বার রয়েছে, আর 9830235527 অথবা 37, এই দুটো নাম্বার আপনাদের জন্য রয়েছে। সুতরাং কি করবেন কি করবেন না এই তীব্র গরমে, ডুজ অ্যান্ড ডোন্টস, সেগুলো কিন্তু ডক্টর খান এবং ডক্টর ভাদুরী সুন্দরভাবে আমাদের বুঝিয়ে দিলেন। খাদ্য খাবারের দিকে নজর রাখুন, রাস্তায় বেরোলে ছাতা এবং জল মাস্ট, এবং যতটা এই যে তীব্র যখন রৌদ্র তাপ, যখন সকাল 11টা থেকে বিকেল 4টে একটু অ্যাভয়েড করুন। যাদের খুব এমার্জেন্সি বেরোতেই হবে তারা ঠিক আছে, আর অবশ্যই কিন্তু ঘরে থাকলেই ভালো। আর যারা বেরোচ্ছেন প্রোটেকশন নিয়ে বেরোন। অনেক সময় মুখ দিয়ে লুটা ঢুকে যায়, তার থেকেও গা গোলাচ্ছে, মাথা ঘুরছে, পড়ে যাচ্ছে, তো তাদের জন্য কি মাস্ক ব্যবহার করাটা জরুরি? মাস্ক বা রুমাল ব্যবহার করে, সুতির যে রুমাল একদম মুখে বেঁধে রাখলো, মানে নাক পর্যন্ত ঢেকে রাখলো, অক্সিজেন, এটা খুব ভালো জিনিস এটা। আচ্ছা ডক্টর ভাদুরী, এবার আপনার কাছে একটু আসি। এই যে স্কিনে নানা রকম মানে র্যাশেস, বা একটু চুলের কথাই আসি। স্কিনটা তো শুনলাম চুল পড়ে যায় গরমে, হ্যাঁ, চুলে এক রকমের ড্যান্ড্রাফের সৃষ্টি হয়, এগুলো গরমে খুব অনেকেই কমপ্লেন করে, আমরা ফোনও পাই মাঝে মধ্যে। তো এই ব্যাপারে একটু কি বলবেন, মানে চুলটার যত্ন কিভাবে নেওয়া উচিত? দেখুন, গরমকালে কি হয়, আমাদের একটা ফোন আছে, দেখে নেবো, দেখে নিয়ে আমরা আলোচনায় আসছি আবার। কে আছেন? হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ নমস্কার, আমি বাগমাটি থেকে একজন কথা বলছিলাম। হ্যাঁ বলুন। হ্যাঁ, আমি মানে এনডিপিতে গিয়েছিলাম, এবং যাওয়ার মানে আপনাদের মানে হেড অফিস বাচ্চার চেম্বারে আমি খুব মানে উপকৃত মানে করেছি। বাচ্চার চেম্বারে যাওয়ার পরে মধ্যমগ্রামে হেড অফিস আমাদের মধ্যমগ্রাম, মানে বারাসাত লাইনেই মধ্যমগ্রামে। হ্যাঁ মধ্যমগ্রামে। আচ্ছা, ওখানে এসেছিলেন, বাহ। খুব ভালো উপকৃত মানে 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 এখন আমার একটু মানে ফ্যাটি লিভারের মানে সমস্যা আছে, তো মানে মানে ওই বিষয়টি জানতে মানে মানে চাইছিলাম আর কি। ফ্যাটি লিভার নিয়ে। আর কে গেছিল, আপনি না আপনার কোন রিলেটিভ? আমার মা গেছিলেন। আচ্ছা, এবং আমার মা অনেককে মানে 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 পাঠিয়েছিলেন রেফারেন্স ক্লায়েন্ট হিসাবে, ওনারা খুব ভালো মানে উপকৃত হয়েছে। মধ্যমগ্রামে গেছেন, আচ্ছা। আর আপনার এখন প্রশ্ন হচ্ছে আপনার নিজের ফ্যাটি লিভারের সমস্যা। হ্যাঁ, ওজনটা অনেক একটু মানে বেড়ে যাচ্ছে, 91 কেজি ওজন আমার এখন প্রায়।
আচ্ছা আচ্ছা আচ্ছা, শুনতে থাকুন, বলছি শুনতে থাকুন। সেটা হচ্ছে প্রথম কথা হচ্ছে যে আপনার দুটো সমস্যা, একটা আরেকটার সাথে কিন্তু রিলেটেড। এই যে আপনার যে ওজনটা বেড়ে যাচ্ছে অতিরিক্ত মাত্রা, সেখানে কি হচ্ছে অ্যাকচুয়ালি, যেহেতু আপনার একটা নর্মাল লাইফস্টাইল, আপনি খেলাধুলার মধ্যে নেই, আপনার কিন্তু এখানে ফ্যাটটা বাড়ছে, ঠিক আছে? আর এক্সট্রা ফ্যাটটাই কিন্তু খুব সাংঘাতিক, কারণ এক্সট্রা ফ্যাট যেটা বাড়ে সেটা আনহেলদি ওয়েট। ধরুন আপনার যদি হাড়ের ওজন বেশি খুব ভালো, আপনার যদি মাংসপেশির ওজন বেশি খুব ভালো, কিন্তু ফ্যাটের ওজন বেশি যখনই হবে সেটা কিন্তু খুব খারাপ, কারণ যেখানে ফ্যাট বেশি সেখানে মাংসপেশির ক্ষমতাটা কম থাকে, এবং তার ফলে কি হয়, আপনার বিভিন্ন জয়েন্টে কিন্তু পেইন আসতে পারে, কোমরে হোক হাঁটুতে হোক, এই জায়গাগুলো পেইন আসতে পারে। তার পাশাপাশি যেটা আপনার এই যে ওজনটা বেড়ে যায় তার মেন কারণ থাকে হচ্ছে ফুড হ্যাবিট। ফুড হ্যাবিটটা এমন হয়, হয়তো আজকে আপনি মেনটেন করছেন যেহেতু এত কষ্ট পাচ্ছেন বলে, কিন্তু একটা টাইমে আপনার খাওয়া দাওয়ার ধরনটা এমন ছিল যেটায় কিন্তু অনেক বেশি আপনি তেল মশলা জাতীয় খাবার খেয়েছেন, ফ্যাটি খাবার খেয়েছেন, যেগুলোর থেকে ফ্যাট, ঘি, বাটার, চর্বি জাতীয় যেসব খাবারগুলো আছে সেগুলো খেয়েছেন, তার জন্যই আপনার ওজনটা কিন্তু দিন দিন বাড়ছিল। এই যে ধরনের খাবারগুলো, সেই খাবার থেকে কিন্তু নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার তৈরি হয়। ফ্যাটের মানে লিভারের মধ্যে কিন্তু ফ্যাট জমতে থাকে, এবার তার গ্রেড আছে 1 2 3 আস্তে আস্তে বাড়তে থাকে। তো আপনার যেটা হয়েছে, এবার কিন্তু আপনার দুটোই ঠিক করতে হবে, তার সাথে সাথে আবার দেখতে হবে আপনার কোলেস্ট্রল লেভেলটা কতটা আছে, ঠিক আছে? এগুলো সব পরীক্ষা নিরীক্ষা করে কিন্তু আমরাই বলবো যেভাবে, সেভাবে পরীক্ষাগুলো আপনারা করবেন। প্রথম কথা যেটা হবে, আপনার আসতে হবে, এসে আমাদেরকে দেখান, আমাদের ডাক্তারবাবুরা দেখবে, দেখার পর যদি মনে করে কোনো টেস্ট করাতে হবে আপনাকে বললে আপনি আপনার কাছাকাছি যে কোনো জায়গা, ভালো জায়গা থেকে একটা করিয়ে নেবেন, আমাদের দেখাবেন। আপনি জানেনও, যেহেতু আপনার মা আগে দেখিয়েছে, তো আপনারা ব্যাপারটা সবই জানেন। তাই বলবো যে ফেলে রাখবেন না জিনিসটাকে, নিয়ে চলে আসুন তাড়াতাড়ি। আপনি যেহেতু জানেন এখানে সুস্থ হওয়ার মানে একটা পজিটিভ জায়গা, তো আর দেরি করবেন না, চলে আসুন, এসে ট্রিটমেন্টটা করুন। আপনার দুটো সমস্যাই কিন্তু ঠিক হবে, ওজনটাও কমবে, তার পাশাপাশি আপনার ফ্যাটি লিভারটাও হবে। আর ওজনটা কমলে দেখবেন আপনার এনার্জি লেভেল বেড়ে গেছে, আপনার কর্মক্ষমতা বেড়ে গেছে, এবং তার পাশাপাশি দেখবেন নিয়ার ফিউচারে আপনার কোমর, হাঁটুর এইসব ব্যথাগুলো চট করে আসবে না। বাহ, শুনে নিয়েছেন, আশা করি উপকৃত হবেন। আপনার নিজের মা যেখানে উপকৃত হয়েছেন মধ্যমগ্রামে গিয়ে, আপনিও ফ্যাটি লিভার থেকে সুস্থ হতে বাধ্য। হ্যাঁ বলুন, হ্যাঁ বলুন, কোথা থেকে? আমি কি ডাক্তারবাবুর সঙ্গে কথা বলতাম? বলুন। আমার স্কিনের খুব 12 মাসের প্রবলেম। হ্যাঁ, আমি প্রচন্ড ড্রাই স্কিন, মানে আমি কোনো মতে বাজার চলতে অনেক রকম ক্রিম ব্যবহার করি, তবুও মানে মানে প্রচন্ড ড্রাই, এবং মানে সবসময় ড্রাই হয়ে থাকে। আচ্ছা, সেই ব্যাপারে আমি একটুখানি। কোথা থেকে বলছেন? আমি থেকে বলছিলাম, মেদিনীপুর থেকে বলছি। আপনার বয়স কত? আমার বয়স 43। 43। আচ্ছা, আপনার কোনো হরমোনাল ইমব্যালেন্স আছে? থাইরয়েডের কোনো সমস্যা বা গাইনির কোনো সমস্যা? থাইরয়েড আমি টেস্ট করেছিলাম, থাইরয়েড মোটামুটি আছে। মানে প্রবলেম আছে? আচ্ছা, আর থাইরয়েডের কি কোনো ওষুধ খান আপনি? না, আমি এখন থাইরয়েডের কোনো ওষুধ খাই না। আর সুগার? আর সুগারের কোনো সমস্যা আছে? সুগার একটু সুগার আছে, তবে সুগার রেঞ্জের মধ্যে রয়েছে। সুগার আমাকে ইনসুলিন দিতে হয়, সেরকম কোনো ব্যাপার নেই। ওষুধ খেতে হয় কি? না, সুগারের কোনো ওষুধ। আচ্ছা, আপনি শুনতে থাকুন, আমি বলছি। প্রথম কথা হচ্ছে যে আপনার এই প্রবলেমটা, স্কিনের প্রবলেমটা ঠিক করা যাবে। তার জন্য কিন্তু আপনার আমাদের যে লা এলিগেন্স আছে, এনবিপির যে একটা স্কিন ডিপার্টমেন্ট আছে আলাদা, স্কিন এবং হেয়ারের, সেখানে কিছু পদ্ধতি আছে, ঠিক আছে? অত্যাধুনিক কিছু পদ্ধতি আছে, যেই পদ্ধতির মাধ্যমে আপনার ট্রিটমেন্ট করতে হবে। এটা হচ্ছে বাইরে থেকে আপনার ট্রিটমেন্টটা করতে হবে, কোনো মেডিসিন খাওয়ার ব্যাপার নেই। বাইরে থেকে বিভিন্ন অ্যাডভান্স টেকনোলজির কিছু মেশিন আছে, তার সাহায্যে কিছু মেডিসিনস আছে অ্যাপ্লাই করতে হয়, সেগুলোর মাধ্যমে আপনার স্কিনটাকে কন্ডিশনিং করা যাবে। আপনার স্কিনের যে আর্দ্রতাটা কমে গেছে, সেই আর্দ্রতাটা কিন্তু ফিরিয়ে আনা যাবে। পাশাপাশি ইন্টারনালি একটা ট্রিটমেন্ট করতে হবে, যেটা আমাদের এনবিপির বিভিন্ন আয়ুর্বেদিক মেডিসিন আছে। প্রথমে দেখতে হবে আপনার কি কারণে শুকিয়ে যাচ্ছে, স্কিনটা ড্রাই হয়ে যাচ্ছে। যদি থাইরয়েড থেকে হচ্ছে তাহলে থাইরয়েডের ট্রিটমেন্ট হবে, যদি সুগার থেকে হচ্ছে তাহলে সুগারের ট্রিটমেন্টটা করতে হবে। যদি দেখা যাচ্ছে আপনার
খাদ্য খাবারের মধ্যে জলের ঘাটতি পড়ছে তাহলে সেটাও ঠিক করতে হবে, বা আপনার কোনো গাইনি সমস্যা থাকলে সেটাকে ঠিক করতে হবে, ঠিক আছে? তো যেটাই হোক কারণটা আমরা খুঁজে বার করব এবং সেভাবেই ট্রিটমেন্ট হবে, দেখবেন আস্তে আস্তে আপনার প্রবলেমটা সলভ হচ্ছে। আপনি একটু কষ্ট করে শুধু একটা হেল্পলাইনে কল করবেন, আমাদের মেদিনীপুরের কাছাকাছি কোথায় চেম্বার আছে, মেদিনীপুরেই আছে, সেটা আপনার বাড়ির কাছাকাছি কোনটা হবে সেটা গিয়ে দেখিয়ে নিন। মেদিনীপুরে আমাদের অনেকগুলো চেম্বার, যেটা কাছে হবে একটু দেখিয়ে নিন। হেল্পলাইন নাম্বারটা লিখেছেন, ওই নাম্বারে কথা বলুন। সময় দেখতে দেখতে শেষ, অনেকের ফোন নিলাম, অনেকের ফোন বাকি থেকে গেল, অনেকে ট্রাই করছেন আমি দেখছি। পরের এপিসোডে আবার আমরা নিশ্চয়ই আপনাদের সবার সঙ্গে কথা বলবো। হেল্পলাইন নাম্বার খোলা রইল, কলকাতা হাওড়া রেগুলার চেম্বার, বাকি চেম্বারগুলো বলে দিয়েছি। ফেসবুক ইউটিউবে প্রোগ্রামটা থাকবে, আবার দেখে নেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দুজন ডাক্তারবাবুকেই ধন্যবাদ। শেষ